আগ্রাবাদে। আর আমি বেসিক্যালি আসলে আমেরিকা থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে আমি পড়ালেখা করি। 2015 শেষে 16-র দিকে আমার শেষ হয়। তো এরপরে কোভিডের আগে আসছি, এরপরে যেতে পারিনি। যাই হোক, তো এখন আমাদের আমরা এই কনসালটেন্সিতে মোটামুটি স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা কাজ করি। তো একটু নেক্সট স্লাইডে যাই। আমার সাথে আছেন রাহাত ইমরোজ। উনি আসলে সিনিয়র স্টুডেন্ট ভিসা কাউন্সিলর, উনি স্টুডেন্ট ভিসার কাজগুলো করেন। আর আমাদের যে কনসালটেন্সি, এই কনসালটেন্সিতে আমরা আসলে কি কি বিষয় নিয়ে কাজ করি এটা নিয়ে একটু ধারণা দিই। আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি এখন সাইপ্রাস, ফিনল্যান্ড, গ্রিস, মালয়েশিয়া, চায়না, স্পেন, ইউএসএ, ইউকে, মোটামুটি এইসব দেশগুলো নিয়ে কাজ করছি। আপনার ট্যুরিস্ট ভিসা যদি বলেন, ইউএসএ, কানাডা, চায়না, বর্তমানে স্পেন নিয়ে কাজ করছি, ইন্ডিয়া, এগুলোতে মোটামুটি ইন্ডিয়া রিসেন্টলি ভিসা ওপেন করেছে, তো ওইটা নিয়েও কাজ করছি। আর মেডিকেল ভিসা যদি বলেন, মেডিকেল ভিসাতে 2টা ভিসাই বেশি করা হয়। ইন্ডিয়াতে যেহেতু কিছুদিন আগে আমার ভিসাটা ওপেন করছে, টুরিস্ট আর মেডিকেলটা, তো ওইটা নিয়েও কাজ করা হচ্ছে। চায়নার সাথেও টুকটাক কাজ করি। তো মোটামুটি এ হচ্ছে আমাদের ডিমান্স 25 কনসালটেন্সির কার্যক্রমগুলো। আমাদের এটা শুরু হয় 2.5 বছর, আজকে হলো 2.5 বছর, 3 বছর ধরে আমরা এখন পর্যন্ত কাজ করছি। তো এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমি একটু বলে রাখি যে আমাদের এই যে টোটাল যে স্লাইডগুলো আছে, আমরা স্লাইডগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো এরপরে আমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, আমি একটু আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন জয়েন করতে, আপনারা একটু খাতা কলম নিয়ে একটু বসেন। যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কিন্তু ওই যে আমার 1 ঘন্টা সেমিনারের পরে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারবেন। মানে স্পেন রিলেটেড হোক, মানে আজকে যেহেতু আমরা স্পেন নিয়ে কথা বলতে স্পেন নিয়ে থাকি, তো স্পেন নিয়ে আমরা টোটাল ডিসকাশনটা করবো আর কি। যে কোন ভিসায় গেলে কেউ আছেন স্টুডেন্ট ভিসায়, সবাই তো স্টুডেন্ট ভিসায় যাওয়ার যোগ্য না, কেউ হচ্ছে ট্যুরিস্ট ভিসায় যেতে পারে, কেউ বিজনেস ভিসায় যেতে পারে, কেউ ফ্যামিলি সহ সেটেল হওয়ার ব্যাপারটা নিয়ে একটু ইন্টারেস্টেড। তা আসলে অনেকে আসলে অ্যাকচুয়াল ব্যাপারটা জানে না। তো যেহেতু জানে না, আমাদের কাজ হচ্ছে যে আমরা জানাবো। হ্যাঁ, তো জানানোর পরে আপনারা বুঝতে পারবেন আসলে যে কিভাবে কি হয় না হয়। তো এরপরে হয়তো আপনারা যদি কোনো হেল্প লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো আমরা একটু দেখি আসলে আমি কেন সেনজেন নিয়ে, মানে সেনজেন একটা কান্ট্রি। আমরা সকলে জানি যে সেনজেনের মধ্যে প্রায় 28-29টা কান্ট্রি একসাথে আছে। যে আপনি যদি একটা কান্ট্রিতে ঢুকেন, তো অন্য কান্ট্রিগুলোতে আপনার জন্য ভিসা ছাড়া আপনি ট্রাভেল করতে পারেন। তো অনেকগুলো সেনজেন, যে 28-29টা সেনজেন কান্ট্রি আছে, তার মধ্যে স্পেন হচ্ছে একটা। তো স্পেনে এখন বর্তমানে আমরা যেটা দেখলাম যে গত 25 সালে আমরা যদি একটু দেখি, যে 2025 সালে বাংলাদেশ থেকে স্পেনের প্রচুর ভিসা হয়েছে, এটা কিন্তু অনেকে জানে না। অনেকে ম্যাক্সিমাম সবাই কিন্তু ওই যে চায়না, ইন্ডিয়া, তারপর আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এগুলোতে আপনার বেশি ফোকাস থাকে টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা ক্ষেত্রে। কিন্তু স্পেনেও যে কি কিন্তু ভিসা হয়েছে, এটা আসলে আমরা জানি না। 2025 সালে আমরা একটা সমীক্ষায় দেখি যে জার্মানিতে আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়েছে প্রায় 4058। হ্যাঁ, এটা ভিসা সাকসেস রেট যদি বলেন আপনার 68.9%, জার্মানিতে সর্বোচ্চ ভিসা রেশিও। হ্যাঁ, এখানে ট্যুরিস্ট, আপনার স্টুডেন্ট সবকিছু মিলিয়ে। স্পেনে আপনার প্রায় অলমোস্ট 55% আপনার ভিসা রেশিও। আমি যতটুকু জানি যে 3008 বা 88টা ফাইলের মধ্যে আপনার প্রায় 1977টা ফাইল অ্যাকসেপ্ট হয়েছে। তো যদি বলেন যে 54.8, অলমোস্ট 55% কিন্তু ভিসা রেশিও স্পেনে। হ্যাঁ, তো আর হচ্ছে ফ্রান্সেও কম না, আমরা দেখতেছি যে প্রায় 51.4%-এর মতো অ্যাপ্রুভাল রেট। ইটালিতে মোটামুটি 40%, সুইডেনে মোটামুটি ভিসা রেশিও হচ্ছে এগুলো আর কি। বর্তমান 2025 সালে যদি চিন্তা করি আর কি, যে ভিসার অ্যাপ্রুভাল রেটটা আর কি। তো আর আপনি পাশে যদি দেখেন যে ইউরোপিয়ান কমিশনের তথ্য অনুযায়ী স্পেনে বাংলাদেশের আবেদনকারী ভিসা অনুমোদনের হার 54.8%। হ্যাঁ, তো সহজ রেসিডেন্স সুবিধা, লাইফস্টাইলের সুবিধা তো আমরা জানি এটা বিশ্বমানের। তো যাই হোক, এটা হচ্ছে 2025 সালে একটা তথ্য আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে মোটামুটি যেহেতু স্পেনে ভিসা দিচ্ছে, তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি। হ্যাঁ, তো যেহেতু চিন্তা করতে পারি, তাহলে আমরা একটু আগাই, দেখি, আমরা একটু ট্রাই করে, যে যেহেতু ভিসা দিচ্ছে, তাহলে আমরাও একটু ট্রাই করি সবাই
যে ভিসা পাওয়ার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে কিভাবে যাওয়া যায়, কোন কোন ভিসা ক্যাটাগরিতে যাওয়া যায়, ওগুলো আমাদেরকে জানতে হয় ভালো করে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা যদি দেখি যে 2026-27-এ মানে স্পেনে আপনি ভিসা পাওয়ার সবচেয়ে সুযোগ কেন বেশি, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ইমিগ্রেশনের নতুন একটা সংস্কার আনছে স্পেনের গভর্নমেন্ট, যে বিগত 2024 সালে। তো সেখানে বলছে যে যেকোনো ভিসা স্পেনে প্রবেশ করে টানা 2 বছর অবস্থান করলেই এখন কাজের ভিসার পারমিশন দিচ্ছে, আগে কিন্তু দিত না। আমরা জানি যে অনেকে জানি যে পর্তুগাল সম্পর্কে, আমরা অনেকে জানি যে পর্তুগালে প্রচুর আপনার ওয়ার্ক পারমিট হয়েছে, তারপর ওখানে যাওয়ার পরে আপনি কাজ খুঁজে পাওয়া গেছে, সবকিছু ইজিলি দেখা গেছে 2-3 বছরের মধ্যে পাসপোর্ট হয়ে যাচ্ছে। পর্তুগাল নিয়ে অনেক কথা হয়েছে, হ্যাঁ। তো এখন কিন্তু আর পর্তুগাল নিয়ে এত কথা শোনা যাচ্ছে না, অনেক একটু টাফ করে ফেলছে। তো একটা ট্রেন্ড থাকে, যে কোনো ভিসার একটা ট্রেন্ড থাকে। যখন দেখা যায় যে মোটামুটি একটা সময় আপনার দেখবেন 1 বছর 2 বছর, 1 বছর 1.5 বছর 2 বছর ধরে একটা ট্রেন্ড থাকে ভিসা দেওয়ার, হুট করে দেখবেন যে ভিসার রেশিওটা কমাই দেয়। তো আমার কাছে মনে হচ্ছে পর্তুগাল একটা ভালো সময় গেছে। তো যারা মনে করেন যে অ্যাপ্লাই করছে ওয়ার্ক পারমিটে হোক, ট্যুরিস্ট ভিসা হোক, যেভাবে হোক গিয়ে ওখানে সেটেল হয়ে গেছে কিন্তু অনেকে। তো এখন আমার কাছে মনে হয় স্পেনটা ওই ধরনের একটা অপশন, যেটা আপনার আগামী 26-27 সালটা পুরোটা যাবে মোটামুটি ভালো একটা অপশন থাকবে, ভিসার চান্সটাও খুব বেশি থাকবে এই মুহূর্তে যদি কেউ অ্যাপ্লাই করে আর কি। আমি 27 সালের পরে জানি না যে তখন ভিসার রেশিওটা কেমন থাকবে। তবে সবকিছু বিচার বিবেচনা করলে আমরা যদি দেখি যে স্পেনের সেনজেনের অন্যান্য কান্ট্রির তুলনায় স্পেনে বর্তমানে সব সেনজেন মুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে ভিসার রেশিওটা সব দিক থেকে মোটামুটি ভালো থাকবে। যেহেতু 25 সালে ভালো ছিল, আশা করি 26-27 সালটাও ভালো যাবে। হ্যাঁ, তো এখন আমরা দেখলাম যে 1 নম্বরে যে ইমিগ্রেশন আইনটা ওরা সংস্কার করছে। তারপরে 2 নম্বর হচ্ছে ওদের প্রচুর লোকবল দরকার, কর্মী সংকট আছে। তো কর্মী সংকটের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। আহ, zoom out করো তো? আচ্ছা, আমরা একটু দেখি যে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রফেশনাল ও ব্যবসায়ীদের জন্য শর্টেজ অকুপেশন লিস্ট এবং বিজনেস ইনভাইটেশন ভিসার অনুমোদন সম্ভাবনা বৃদ্ধি করছে। তো এখানে আমরা দেখি যে কনস্ট্রাকশন, হসপিটালিটি, আইটি, কেয়ার গিভিং খাতে প্রচুর পরিমাণে প্রায় 1,40,000 প্লাস শূন্য পদ আছে। হ্যাঁ, এই স্পেনের এই কান্ট্রিটাতে আর কি। তো যেহেতু ওদের প্রচুর লোকবল দরকার, তো ওই হিসেবে চিন্তা করলে আপনি যদি কাগজপত্রগুলো যদি ঠিক মতো দেন, হ্যাঁ, ফেক ডকুমেন্ট গুলো না দিয়ে, কারণ অনেক সময় দেখা যায় যে ভিসা হয় না ভিসা হয় না বলে, দিন শেষে দেখা যায় যে অনেক সময় ফেক ডকুমেন্ট দেয়। ফেক ডকুমেন্ট দিয়ে অনেক সময় দেখা যায় যে কি ওদের মানে এই সব কান্ট্রিগুলোতে আসলে ফেক ডকুমেন্ট দিয়ে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যদি ভুলে চুলে হয়ে যায় ওটা দেখা যায় যে 50-এর মধ্যে একটা হবে, বাট ইন জেনারেল কিন্তু আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে, সবকিছু অথেন্টিক থাকে, হ্যাঁ, ভিসা মোটামুটি রিফিউজ হয় না। অনেক সময় দেখা যায় যে কানাডা, ইউএসএ তে দেখা যায় যে একটু ডিফিকাল্ট ভিসা, ওরা কেন যে দেয় না, আপনার সবকিছু ঠিকঠাক আছে তারপরে ওরা ভিসা দেয় না, অনেক সময় দেখা যায়। তো ওইটার কোনো ইয়ে নেই। কিন্তু এইসব দেশগুলোতে একটা ব্যাপার কি, আপনি স্পেন বলেন, তারপরে ফ্রান্স বলেন, বা ভালো ভালো যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে আপনার যে ডকুমেন্ট কিন্তু খুব স্ট্রং থাকলে, ভালো থাকলে ওরা কিন্তু ভিসা দিয়ে দেয়। আর ভিসা না হলেও আপনাকে বলে দিবে যে এই কারণে ভিসা হচ্ছে না, এরকম একটা ইয়ে আর কি। তো সবকিছু নিট অ্যান্ড ক্লিন, সবকিছু স্বচ্ছ। তো আপনার এখানে দেখা যায় যে 2 নম্বরে যদি আমরা দেখি যে আপনার যাদের প্রচুর পরিমাণ লোকবল সংকট আছে, তো এই মুহূর্তে যদি কেউ ট্যুরিস্ট ভিসায় যায় বা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসাতে যায়, গেলে কিন্তু ওদের কাজ পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে এই মুহূর্তে, এবং চাইলে ওখানে স্থায়ী হয়ে যেতে পারবে। এই অবস্থা আর কি এখন স্পেনে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা যদি বলি, স্টুডেন্টদের দেখা যায় যে আগে কাজের সুবিধা ছিল 20 ঘন্টা, এখন 30 ঘন্টা কাজের সুবিধা। তারপরে হচ্ছে আপনার কোর্সটা শেষ করার পরে স্টুডেন্টরা যারা যাবে, কোর্স শেষ করার পরে ওখানে আপনার সেটেল হয়ে যেতে পারে খুব সহজে, আপনার ওয়ার্ক রেসিডেন্সি কার্ড পেয়ে যেতে পারে। ফ্যামিলি সুবিধা ও দীর্ঘমেয়াদী রেনুয়াল আপনার ফ্যামিলি সুবিধা পাবেন। যেমন আপনার এখানে যদি ডিজিটাল নোমাড বা আপনার এনএলভি একটা ভিসা আছে, তো এইটা যদি অ্যাপ্লাই করেন তো দেখা যায় যে ওখানে কিন্তু খুব সহজে ভিসা হয়। আমরা এটা নিয়ে একটু ডিটেলস আলাপ আলোচনা করবো পরে। এরপরে নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে 2026 এবং 27 সালে যদি সম্ভাবনা আর কি কি আছে। যেমন মনে করেন আপনি চাইলে এখানে অ্যারাইগো একটা পদ্ধতি আছে, ওখানে গিয়ে আপনি 2 বছর বা 3 বছর থাকার পরে আপনি এখানে কাজের জন্য আপনি ওখানে থাকতে পারেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আছে।
আগে দেখা যেত যে 6 মাসের মধ্যে আপনি যদি স্পেন থেকে এসে যদি 6 মাসের বেশি থাকতেন আপনার রেসিডেন্স পারমিট বাতিল হয়ে যেত। এখন যদি আপনি ওখানে থাকার পরে যদি আবার 6 মাসের বেশিও হয়ে যায় বাংলাদেশে থাকা, তখন আপনার রেসিডেন্স পারমিট বাতিল করবে না। অনেক ফ্লেক্সিবল করছে অনেক সাইডে। তারপর আপনি 1 বছরের জব সিকিং ভিসা যেতে পারেন এবং এটা 4 বছর পর্যন্ত রিনিউ করা যায়। তো আবার ডিপেন্ডেন্ট সন্তানদের বয়সসীমা দেখা যাচ্ছে 26 বছর পর্যন্ত করা হয়েছে। আগে যেটা ছিল আপনার সম্ভবত 18 বছর নিচে, এখন সেটা 26 বছর পর্যন্ত এক্সটেনশন করছে। তো এখন যদি কেউ ফ্যামিলি ভিসা নিয়ে যেতে চায় তো যেতে পারবে। বাচ্চাদের বয়স 26 বছর হইতে হবে আর কি। তো এরপর আমরা দেখি, আসলে আমরা একটু দেখি যে ইন জেনারেল যদি দেখি আমাদের আসলে স্পেনে ভিসা পাওয়ার জন্য আসলে ডকুমেন্ট কি কি লাগতে পারে। একটা হচ্ছে পাসপোর্ট ছবি, আমরা নর্মালি সবাই জানি যে 6 মাসের একটা যদি পাসপোর্ট থাকে এবং আপনার পুরাতন পাসপোর্ট একসাথে দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর ফ্লাইট বুকিং আমরা করে দিতে পারবো যদি আপনারা যদি চান, ওগুলো আপনারা চাইলে নিজে নিজে করতে পারবেন। ভ্রমণ ভিসা ইন্স্যুরেন্সটা লাগে ওখানে যাইতে, 30,000 ইউরোর কাভারেজ হয়, এরকম একটা আপনার ইন্স্যুরেন্স লাগবে। তারপর এটা হচ্ছে একটা ইন জেনারেল আইডিয়া, আপনি যে কোনো ক্যাটাগরি ভিসাতে যান ইন জেনারেল আইডিয়া ওইটাতে আপনি যেতে পারেন। যেমন ভিসা চেকলিস্ট আমরা যদি দেখি যে একটু আর্থিক সক্ষমতা যদি থাকে, অনেকের দেখা যায় যে 3 মাসের বা 4 মাস বা 5 মাস বা 6 মাসের আমরা ব্যাংক স্টেটমেন্টের কথা বলি। তো ওইটা আমরা একটু যদি ভালো থাকে কারো ট্রানজাকশনটা ভালো থাকে, তারপরে হচ্ছে যে আপনার এফডিআর সঞ্চয় বাড়ির দলিল এগুলো আবার আপনাকে কি বলে যে এটাকে ইংলিশে নোটারি করে এটাকে আবার মোফা করতে হয় আর কি, যে ফরেন মিনিস্ট্রি থেকে ইয়ে করে আবার স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হয়। এটার একটু ঝামেলা আছে, ডকুমেন্টেশনে কিছু ঝামেলা আছে এখানে। তো এদের ব্যাপারটা কি, আপনি যদি ডকুমেন্ট গুলো আপনি ঠিক মতো দেন, সবকিছু যদি ওকে থাকে, আপনার ভিসা না হওয়ার কোনো চান্স নাই। একদম ডেফিনেটলি আপনার ভিসা হবে কিন্তু। হ্যাঁ, এখানে ভিসা আপনাকে ওরা, আর যদি আল্লাহ না করে নাও হয়, ওরা কিন্তু স্পেসিফিকলি বলে দিবে আপনার এই জায়গাটাতে সমস্যা আছে। তো এই জন্য এইসব দেশগুলোতে অ্যাপ্লাই করে একটা মানে মজা আছে আর কি, যে আপনি যেরকম আমেরিকাতে বা কানাডাতে অনেক সময় দেখা যায় যে কি ভিসা কোন কারণে দিচ্ছে, বা আমি অ্যাপ্লাই করতেছি বাট ভিসা দিচ্ছে না, সব ডকুমেন্ট আমার ঠিক, অনেক সময় দেখা যায় ভিসা দিচ্ছে না। তো এই দেশগুলোতে এই প্রবলেম গুলো নাই, আপনি যদি সবকিছু অথেন্টিক দেন ভিসা হয়ে যাবে। আবার চাকরি ও কোম্পানির নথি, আপনার যদি জব করেন আবার জব স্যালারি স্লিপটা দিবেন, তারপরে এটা আবার স্প্যানিশ ভাষায় আপনার এনওসিটা অনুবাদ করতে হবে। তারপরে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, আপনার ব্যবসায়িক যদি কাগজপত্রগুলো থাকে ওগুলো আপনাকে নোটারি করে ওগুলো মোফা করে আপনাকে আবার স্প্যানিশ ভাষায়, মোটামুটি একটা ইন জেনারেল ধারণা কি কি ডকুমেন্ট লাগে এগুলোতে। এরপরে আছে লিগ্যালাইজেশন, আমি মোফার কথা যেটা বললাম যে ফরেন মিনিস্ট্রি থেকে যেটা করতে হয় ওগুলো আপনার করে তারপরে স্প্যানিশ ভাষা অনুবাদ করতে হবে। তারপরে হচ্ছে আপনার পরিবারের সাথে আপনার আবেদন, আপনি ফ্যামিলি সহ যদি করতে চান ডেফিনেটলি আপনার সম্পর্কের যে একটা প্রমাণস্বরূপ ম্যারেজ বা বার্থ সার্টিফিকেট ওগুলো লাগবে। এবার আসেন আপনার মূল ইনভাইটেশন লেটার। এখন ইনভাইটেশন লেটার দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে আপনার বিজনেস ইনভাইটেশন লেটারে যদি যান তো ওইটাতে আপনার ওখান থেকে একটা বিজনেস ইনভাইটেশন লেটার দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনার কোনো আত্মীয় থাকে নর্মাল ট্যুরিস্ট ভিসা আপনি ওখান থেকে ইনভাইটেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা হচ্ছে শুধু বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য ইনভাইটেশন লেটার দিয়ে, এগুলোতে কিন্তু কি আপনার ভিসা হয়ে যায়। হ্যাঁ, ভিসাটা কিন্তু হয়ে যায় আপনার মোটামুটি ইনভাইটেশন থাকলে, মোটামুটি ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা কিন্তু রিফিউজ করেনি। ওকে, এরপরে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসায় যদি গিয়ে আপনি সেটেল হওয়ার ওয়ে, আপনি ট্যুরিস্ট ভিসা যাচ্ছেন, হ্যাঁ, এখন ট্যুরিস্ট ভিসা যাবেন, কিন্তু যাওয়ার পরে আপনি মনে করেন দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারেন, একটা হচ্ছে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারেন। এখন সিঙ্গেল অ্যাপ্লাই কারা করবে, মনে করেন সিঙ্গেল অ্যাপ্লাই কারা করবে ওখানে, আচ্ছা সিঙ্গেল অ্যাপ্লাই কারা করবে, সিঙ্গেল অ্যাপ্লাই করবে যারা মনে করেন যে আপনার বিজনেসের আপনার ইয়ে আছে, যারা বিজনেস কনফারেন্সে যেতে চায়। আমরা কিন্তু এখন বর্তমানে যে যারা বিজনেস কনফারেন্স নিয়ে যেতে চায় আমরা কিন্তু বিজনেস ইনভাইটেশনটা এনে দিচ্ছি, আমাদের ওখানে পরিচিত কিছু ফার্ম আছে, আমরা ওই হেল্পটা করতে পারবো। এটাতে গেলে হয় কি আপনার ভিসা হওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর ট্যুরিস্ট ভিসায় নর্মালি দেখা যায় 2-4-5টা দেশ ভিজিট থাকালেও কিন্তু দেখা যায় যে অনেক সময় ওরা ভিসাটা একটু রিফিউজ করে। হ্যাঁ, তা বিজনেস ইনভাইটেশন দিয়ে করলে হয় কি আপনার ভিসাটা পাওয়ার চান্স বেড়ে যায়। আপনার ওইটা আমরা হেল্প করতে পারবো যদি আপনারা আমার কাছে হেল্প চান। আর আপনারা যদি নিজেরাও যদি বিজনেস কনফারেন্স আপনারা একটা ম্যানেজ করতে পারেন ওখান থেকে, তাহলে আপনারা নিজেরাও কিন্তু চাইলে আপনারা করতে পারবেন এটা। আর ওয়ার্ক পারমিট ভিসা আসলে খুব ডিফিকাল্ট, বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা করানো স্পেনে গিয়ে যদি খুব পরিচিত যদি কেউ না থাকে, আসলে সরাসরি বাংলাদেশ থেকে খুব ডিফিকাল্ট। আপনি ওখানে গিয়ে যদি কথা আপনি যদি কোনো বিজনেস কনফারেন্স বা ট্যুরিস্ট ভিসায় গেলেন,
কোনো যদি যেতে পারেন, যাওয়ার পরে কিন্তু আপনি ওয়ার্ক ভিসা আপনি কনভার্ট করতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, ওইটা একটা ওয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল নোমাড ভিসা আছে। এটা রিমোটলি কাজ যারা করে, ফ্রিল্যান্সিং কাজগুলো যারা করে, তাদের জন্য খুব ভালো একটা অপশন। হ্যাঁ, তারা ওখানে গিয়েও আপনার যাদের ইনকাম ভালো, মোটামুটি 1 লাখ 1.5 লাখ টাকা মতো যারা ইনকাম করে মাসে, তারা কিন্তু এই ডিজিটাল নোমাড ভিসাটাতে যেতে পারে। আর তারপর হচ্ছে পলিটিক্যাল অ্যাজাইলামটা আমরা সবাই জানি যে ওখানে যাওয়ার পরে আপনি যদি কোনো রাজনৈতিক আশ্রয় ইয়ে করেন, তাহলে আপনি করতে পারবেন। ওইটাতে আপনার লয়ারের মাধ্যমে আপনাকে ওখানে গিয়ে লয়ারের মাধ্যমে পলিটিক্যাল অ্যাজাইলাম অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এরিয়াগো। এরিয়াগো একটা এটা হচ্ছে ইউরোপের আপনার অন্যান্য দেশের তুলনায় স্পেনের একটা খুব ভালো একটা নিয়ম, যে কোনো ব্যক্তি যদি আপনার অনিয়মিত হয়ে যায় স্পেনে, আপনার যদি নিয়মিতও থাকেন, আপনি এখান থেকে যাওয়ার পরেও কিন্তু আপনি কি করতে পারেন, আপনি ওখানে গিয়ে আপনি 2 বছর পরে আপনি এই এরিয়াগো এই সোশ্যালে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি যদি ওখানে যাওয়ার পরে যদি আপনি যদি অনিয়মিত বা আপনার যদি আপনার ভিসা এক্সটেনশন হয়ে যায়, ইলিগেল হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি ওখানে গিয়ে কিন্তু এই ভিসা আপনি সেটেল হতে পারবেন। এটা একটা অপশন আছে আর কি। তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা, তো আমরা সবাই জানি এটা হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে। এটা আমি অপশনগুলো বলছি যারা সিঙ্গেল আছেন তাদের জন্য। সিঙ্গেলের ক্ষেত্রে আপনি এই অপশনগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন। স্টুডেন্ট ভিসা আমরা সবাই জানি, মোরালে সবাই কিন্তু যাচ্ছে স্টুডেন্টরা। তো মোটামুটি অনেকে কিন্তু জানে না যে স্টুডেন্ট ভিসা কিন্তু স্পেনের ভিসা রেশিও খুবই ভালো, যাদের ডকুমেন্ট খুব ভালো থাকে। আপনার স্পেনে আমরা জানি, ডেনমার্ক, আমরা নর্মালি নেদারল্যান্ড, ডেনমার্ক, তারপরে সুইডেন, হ্যাঁ, এই দেশগুলোতে, তো বেলজিয়াম, এই দেশগুলোতে মোটামুটি আপনার যদি ডকুমেন্ট রেডি থাকে, সব ঠিকঠাক থাকে, আপনার ভিসা কিন্তু একদম 100%। এবং সে সাথে এখন স্পেনও যোগ হচ্ছে, ওদেরও কিন্তু আপনার একটাই কন্ডিশন, আপনার ডকুমেন্ট ঠিক দেন, আমরা আপনাদেরকে ভিসা দিব। ঠিক আছে, তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা যেতে পারবেন, সমস্যা নেই। এখন পরিবার সহ যদি আপনি ফ্যামিলি সহ সেটেল হতে চান, তাহলে এখানে কিন্তু এখন 3টা 4টা অপশন। যেমন আপনার হচ্ছে নন লুক্রেটিভ ভিসা, হ্যাঁ, এনএলভি যেটা বলে আর কি, নন লুক্রেটিভ ভিসা। তো নন লুক্রেটিভ ভিসা আমরা ফ্যামিলি নিয়ে আপনারা চাইলে আপনারা সেটেল হতে পারেন, ওটা নিয়ে আমরা ডিটেলস আলাপ আলোচনা করব একটু পরে। একটা হচ্ছে আপনার গোল্ডেন ভিসা, যেটাকে ইনভেস্টর ভিসা বলে। মোটামুটি আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট দেখাতে পারেন, ওখানে ওখানে গিয়ে আপনি সেটেল হতে পারবেন আর কি। ঠিক আছে, তারপরে ডিজিটাল নোমাড যেটা বললাম, যে যারা ফ্রিল্যান্সার তারা চাইলে আমার ফ্যামিলি সহ কিন্তু ওখানে সেটেল হতে পারে। ফ্যামিলি রিইউনিফিকেশন আমরা মোটামুটি সবাই জানি যে যারা মনে করেন ওখানে গিয়ে স্পেনে যদি 1 বছর থাকার পরে এখান থেকে চাইলে আপনার ওখান থেকে অ্যাপ্লাই করে আপনার স্ত্রী সন্তানকে নিয়ে যেতে পারে পিআর পাওয়ার পরে আর কি। তো যাই হোক, এটা হলো মোটামুটি আপনার আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব পরে। আমরা নেক্সট স্লাইডে যাই। সিঙ্গেল গেলে সেটেল হওয়ার সহজ উপায়, আমরা যেটা বললাম যে আমরা আগের স্লাইডে কি দেখেছি, যে সিঙ্গেল ভিসা যদি আপনি যান, তাহলে আপনার এখানে প্রায় কত 6টা ক্যাটাগরি আছে। তো আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে যারা সিঙ্গেল ভিসা অ্যাপ্লাই, মানে সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট যারা, তাদের দেখা গেছে যে কি এই 3টা ভিসায় মোটামুটি তারা খুব ভালো পাচ্ছে, আপনার কি বলে এটাকে, ভিসা পাচ্ছে। যে আমরা যে বলি না যে 55% ভিসা রেশিও, মোটামুটি এই 2টা 3টাতেই আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো ভিসা রেশিও ছিল আর কি, আমরা যেটা রিসার্চ করে দেখলাম। তো প্রথমটা কি স্টুডেন্ট ভিসা। এখন স্টুডেন্ট ভিসা তো যারা স্টুডেন্ট তারা যেতে পারবে। এখন যারা কি অ্যাডাল্ট, যাদের বয়স 40+ বা 45-50, তারা যেতে পারবে না? যেতে পারবে। তাদের ক্যাটাগরিটা কি? তাদের ক্যাটাগরি হতে পারে বিজনেস ইনভাইটেশন, যেটা আপনি ওখান থেকে কোনো একটা কনফারেন্স বা কোনো একটা সেমিনার, হ্যাঁ, বা কোনো একটা এক্সপো, ট্রেড ফেয়ার, যেরকম আমরা জানি যে চায়নাতে কি হয়, ক্যান্টন ফেয়ার হয়, রাইট? ওই ক্যান্টন ফেয়ারে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। কিভাবে? বিজনেস ইনভাইটেশন দিয়ে। ইনভাইটেশন পাঠাচ্ছে, ওদেরকে ট্রেড লাইসেন্স আছে, ওদের বিজনেস ইনভাইটেশন দিয়ে সোজা চায়না চলে যাচ্ছে। কিন্তু চায়নার তো অপশন থাকার অপশন নাই, তাই না? দেখা যাচ্ছে যে ওখানে 3 মাসের ভিসা নিয়ে যাচ্ছেন, আবার আপনাকে 10-15 দিন থাকার পরে আপনাকে কিন্তু আবার চলে আসতে হচ্ছে। কিন্তু আপনি যদি স্পেনে যান বিজনেস ইনভাইটেশন নিয়ে, ওখানে গিয়ে আপনি আসতে হবে না, আপনি চাইলে ওটা জাস্ট আপনার এই স্ট্যাটাসটাকে আপনি ওয়ার্ক পারমিটে বা এরিয়াগো যেটা বললাম ওইটাতে, বা আপনার পলিটিক্যাল অ্যাজাইলাম আছে, ওয়ার্ক ভিসা আছে, মোটামুটি অনেকগুলা ক্যাটাগরিতে আপনি এই ভিসাটাকে কনভার্ট করে নিতে পারবেন লয়ারের মাধ্যমে। ঠিক আছে, এই একটা অপশন আছে এখানে। তারপরে অ্যারাইগো। আচ্ছা, অ্যারাইগো ভিসা তো আমরা আপনাকে বলছিলাম যে এটা হচ্ছে যে আপনার ইউরোপের একটা খুব ভালো একটা অপশন, যে এটা নিয়ে যদি আপনারা কাজ করেন, তো এটা তো আপনার 3 বছর থাকার পরে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। স্পেনে যদি 3 বছর থাকেন, তাহলে আপনি এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনাকে স্পেন সরকার আপনাকে বৈধ কাগজপত্র দিবে আর কি, এই অপশনটা আছে।
আচ্ছা, আমরা একটু এখন একটু ইন, আচ্ছা আপনারা কি আমার কথা কি হলো বুঝতে পারছেন? আমাকে একটু বলবেন যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, নাকি আমার একটু স্লো বলবো? একটু আমাকে মেসেজ বোঝা করে যাচ্ছে, বলেন। বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইনভাইটেশন আমরা যেটা বারবার বলতেছি যে ইনভাইটেশন লেটার, ইনভাইটেশন লেটার। কারণ এই ইনভাইটেশন লেটারটা আসলে কি? বিজনেস ইনভাইটেশন লেটার হইতে পারে, আপনার হইতে পারে যেমন মনে করেন আপনি ট্যুরিস্ট ভিসায় যদি যান, ২-৪ টা দেশ ভিজিট আছে। এই ইনভাইটেশন লেটারের উপরে কিন্তু আপনার ভিসাটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। হুম? যেমন আমেরিকার ক্ষেত্রে আমি দেখেছি যে আমেরিকাতে ইনভাইটেশন লেটারের কোনো ইয়ে নেই, কোনো ভ্যালু নেই। থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। ওটাতে কোনো পয়েন্ট যোগ হচ্ছে না বা কোনো ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু হচ্ছে না। কানাডাতে কিন্তু আবার এই অপশনটা আছে। অস্ট্রেলিয়াতে আছে যে ইনভিটেশন লেটার থাকলে আপনার কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আ স্পেনের ক্ষেত্রেও কিন্তু একই, ঠিক সেম। আপনার যদি ইনভিটেশন থাকে, সেটা হতে পারে বিজনেস ইনভিটেশন, সেটা হইতে পারে ফ্যামিলি থেকে ইনভিটেশন। কারণ আপনি যদি ফ্যামিলি ইনভিটেশন কখন পাবেন? যখন আপনার টুরিস্ট ভিসায় যাবেন, তখন আপনার খুব ব্লাড রিলেটেড কেউ থাকলে, ভাই-বোন বা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কেউ থাকলে ইনভিটেশন যদি পাঠায়, ভিসা পাওয়ার চান্স কিন্তু ভাই বেড়ে যাবে, বুঝছেন? মোটামুটি আপনি যদি ওই ট্যুরিস্ট ভিসা এপ্লাই করেন আরকি। ২-৪ টা দেশ ভিজিট করার পরে আপনি যদি ডকুমেন্টগুলো ঠিকমতো দেখান, ওখান থেকে আপনার ফ্যামিলি বা বন্ধু-বান্ধব কেউ যদি এস্টাবলিশ সিটিজেন যদি থাকে, হ্যাঁ? ভালো ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে। এরা যদি আপনার ইয়ে পাঠায়, ইনভিটেশন পাঠায়, ওটা মোটামুটি হওয়ার চান্স আছে। ভিসা হওয়ার চান্স আছে। আর বিজনেস ভিসাটা আমরা জানি যে বিজনেস ভিসা হচ্ছে যে এটা আপনার কোম্পানির থ্রু দিবে আপনাকে, বিভিন্ন এক্সপো বা ট্রেড ফেয়ার যেগুলো হয় ওগুলোর থেকে আপনি পাইতে পারেন। ওগুলোর থেকে ওটাকে বিজনেস ইনভাইটেশন বলে আরকি। তো ওইটা আবার ক্যাটেগরি আলাদা। বিজনেস ভিসা আর এটা হচ্ছে টুরিস্ট ভিসা, ক্যাটেগরি আলাদা। তো বিজনেস ভিসা যেমন বিজনেস যে ইনভাইটেশন লেটার দিয়ে যাবেন, আর ট্যুরিস্ট ভিসা যেমন ফ্যামিলির বা বিভিন্ন বন্ধু-বান্ধব যারা আছেন ওদের একটা ইয়ে। এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া আরকি। তো আমরা অনেক সময় দেখা যায় যে বিজনেস ইনভাইটেশন ক্ষেত্রে আমরা হেল্প করি। হ্যাঁ? আপনাদের যদি কোনো হেল্প লাগে আমার বিজনেস ইনভাইটেশন দিয়ে রেডি করে আমরা আপনাদেরকে কি করতে পারি? আবার আপনাদেরকে হেল্প করতে পারি। তো আবেদনকারী দেখা যায় যে আপনার যে আ স্প্যানিশ আবেদনকারীর ব্যবসার সাথে আপনার দেখা যায় যে আপনার আপনার বিজনেসটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস। এখন কনস্ট্রাকশন ফর এক্সাম্পল কনস্ট্রাকশন বিজনেস। কারণ কনস্ট্রাকশন বিজনেসে আপনি রিলেটেড কিছু কোনো যদি কনফারেন্স থেকে আমরা ওটা ফাইন্ড আউট করে ম্যাচিং করে প্রোফাইল ম্যাচিং করে আমরা কিন্তু ইনভিটেশনটা আনি। ব্যাপারটা এমন না যে আপনি এক প্রফেশনে আছেন, আপনি একটা মানে এমন একটা কনফারেন্সে গেলেন যেটা আপনার জবের সাথে বা আপনার বিজনেসের সাথে রিলেটেড না। তখন দেখা যাবে যে কি তখন কিন্তু ভিসাটা না হওয়ার চান্স আছে। আমরা এমন ইনভিটেশনটা এনে দিব, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এনে দিব, যাতে আপনার ভিসা হওয়ার চান্সটা খুব বেশি থাকে। তো যাই হোক, এই অপশনটা আমাদের কাছে আছে। এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা একটু দেখি যে বিজনেস ইনভাইটেশনে আমরা একটু ভিতরে ঢুকি যে বিজনেস ইনভাইটেশনটা আমরা যদি যেতে চাই আসলে আমাদের কিভাবে যাব? আমাদের কি লাগবে? হ্যাঁ, ডকুমেন্ট। ১ম এ হচ্ছে যে আপনাকে ইনভাইটেশনটা সংগ্রহ করতে হবে। যেটা আমরা বারবার বলতেছি যে আমাদের কাছে এরকম অপশন আছে। আমরা চাইলে আপনাদেরকে হেল্প করতে পারি ইনভাইটেশনটা দিয়ে। হুম? তো ওইটা আপনারা আমাদের কাছে পাবেন বা আপনারা যদি নিজেরাও যদি পারেন, আপনারা নিজেরাও এনে আপনারা নিজেরাও চাইলেও কিন্তু এপ্লাই করতে পারেন। ঠিক আছে? এটা একটা। তো এটা কেমন হইতে পারে? সেটা হইতে পারে কোনো কনফারেন্স, ট্রেড ফেয়ার বা এক্সপো, হ্যাঁ? এই ধরনের কোনো কিছু হইতে পারে। আর ফাইল প্রিপারেশন গুলো কিভাবে করবেন? আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স আর ট্যাক্স ফাইল, ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ? ব্যাংক সলভেন্সি প্রুফ এগুলো লাগবে। মিনিমাম ৩-৪ মাস বা ৬ মাসের। ৩ থেকে ৬ মাসের মোটামুটি লাগে। আর ট্রাভেল আইটিনারি এগুলো তো আমরা রেডি করে দেই। এটা কনসালটেন্সি যারা করে তাদের কাজ। ফ্লাইট বুকিং, হোটেল এগুলো আমরা করে দিব। এমবাসি ফাইল জমা। আমরা আমরা অনেকে জানি যে আপনার বিএলএস সেন্টার আছে ঢাকাতে। তো উনারা কিন্তু এই ফাইলগুলা ইয়ে করে, হ্যাঁ? আপনার ওদের কাছে সাবমিট করতে হয়। গিয়ে গিয়ে সাবমিট করতে হয়। অনেক সময় অনলাইনে, এখন তো অনলাইনে আপনার ইয়ে নেওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। তো আমরা মোস্টলি দেখা যায় যে অনলাইনে যদিও একটু অনেক সময় একটু ডিফিকাল্ট হয় ফোন-টোন করে ইয়ে করা। বাট তারপর আমরা এটা আপনাদের করে দিতে পারবো। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো বিএলএস সেন্টার থেকে। তো ওখানে গিয়ে আপনার বায়োমেট্রিকটা দিবেন আর আপনার ইন্টারভিউ, অনেক সময় ইন্টারভিউ আপনাকে ফেস টু ফেস করতে হয়। অনেক সময় আপনাকে ডকুমেন্ট জমা দেওয়ার পরে ওরা যদি মনে করে কোনো তাহলে আপনার কিন্তু ভিসাটা হয়ে যায়। সর্বোচ্চ আপনার ২০-২৫ বা ১ মাসের মতো সময় লাগে আরকি। তো অনেক সময় দেখা যায় যে আবার ওদের যদি কোনো সন্দেহ হয় আপনাকে হয়তো ইন্টারভিউ রাখতেও পারে। তো এটা ডিপেন্ড করে আপনার আসলে প্রোফাইলের উপরে আরকি। এটা হচ্ছে যে স্প্যানিশ এমবাসি আসলে এরকম করে আরকি, বুঝছেন? তো আরেকটা হচ্ছে আপনার ভিসা বা আপনার সেনজেনভুক্ত, এটা হচ্ছে টাইপ সি ভিসা। আমরা জানি যে বিজনেস ইনভাইটেশনটা। আর এটা হচ্ছে আপনি আ যাই হোক, এটা হচ্ছে যে বিজনেস ইভেন্টে অংশগ্রহণ করবেন এটা নিয়ে আরকি। তো
এটা প্রসেসিং টাইম আপনি 25-30 দিন ধরেন, 1 মাস, আমরা সর্বোচ্চ 1.5 মাস ধরি। 1 মাস 5-10 দিন বা 15 দিনের মতো সময় লাগে টোটাল প্রসেস করতে। তো এরপরে আমরা দেখি যে আসলে অ্যারাইগোটা কি প্রসেস, অ্যারাইগো প্রসেসটা কি, এটা আমরা একটু দেখি। অ্যারাইগো প্রসেসটা যদি যাই তাহলে একটু দেখি আমরা। অ্যারাইগোটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে একটা স্পেনের একটা ইমিগ্রেশন আইনের অধীনে এমন একটা বিশেষ আইনগত সুবিধা যার মাধ্যমে আপনি অনিয়মিত বা নিয়মিত থাকলেও, আপনি ওভারস্টে করলেও আপনি চাইলে আইনগতভাবে রেসিডেন্স পারমিট ও ওয়ার্ক পারমিট নিয়ে বৈধতা লাভ করতে পারেন। এটা হচ্ছে যে একটা প্রসেস আর কি। হ্যাঁ, মানে আপনি মনে করেন কথা আপনি স্পেনে গেলেন, যাওয়ার পরে 2 বছর থাকলেন, 3 বছর থাকলেন, ইলিগেল হয়ে গেলেন, আপনি চাইলে কিন্তু আপনাকে বের করে দিবে না। হ্যাঁ, আপনি অ্যারাইগো সোশ্যাল পদ্ধতিতে এখন কিন্তু বর্তমানে সবাই কিন্তু এভাবে কিন্তু রেসিডেন্স পারমিট নিচ্ছে, ওয়ার্ক পারমিট পেয়ে বৈধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন মনে করেন আপনি ওখানে অ্যারাইগো পদ্ধতিতে যদি এখান থেকে করতে পারবেন কিনা, হয়তো ওইটাও করতে পারবেন, চাইলে ওইটাও করা সম্ভব। বাট নর্মালি এখান থেকে যারা যায় এটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যায়, পড়ালেখার জন্য যায় আমাদের বাংলাদেশ থেকে। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য একটা ভালো একটা ইয়ে আছে, এনএলবি, নন লুক্রেটিভ ভিসা, যেটা আমরা একটু পরে আলোচনা করব। তো এইটাতে আপনি অ্যাপ্লাই করলে, তো এখানে আসলে শর্তটা কি থাকে, এখানে আপনার এখানে 3 বছর আপনাকে থাকতে হবে স্পেনে। হ্যাঁ, 3 বছর থাকার পরে কিন্তু 2 থেকে 3 বছর থাকার পরে আপনি এটার জন্য এলিজিবল হবেন। আপনি এমন না যে ওখানে গিয়ে আপনি সাথে সাথে আপনি এই প্রসেসটা আপনি শুরু করলেন। এটা আপনাকে কি করতে হবে, ওখানে যাওয়ার পরে মনে করেন এখন আপনি যাবেন কিভাবে, কথা আপনি বিজনেস ইনভাইটেশন নিয়ে গেলেন, ওখানে থেকে গেলেন, তার আপনি এখন অ্যারাইগোতে সোসাইলে কিন্তু করতে পারেন। আপনি এটা একটা প্রসেস আছে, আপনি চাইলে এটাতে সেটেল হতে পারেন, রেসিডেন্স পারমিট নিতে পারেন, আপনি ওয়ার্ক পারমিট নিয়েও নিতে পারেন। আমরা আগে যেগুলো বললাম আর কি, এত পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়েও আপনি ওখানে বুঝতে পারেন। এটা একটা ওয়ান অফ দ্য ওয়েস আর কি, যে আপনি ওখানে গিয়ে সেটেল হওয়ার একটা ওয়ে। অনেকে আছে বয়স কম, স্টুডেন্ট ভিসা কনভার্ট করে ফেললো, ট্যুরিস্ট ভিসা গেছে বাট স্টুডেন্ট ভিসা কনভার্ট করে ফেলছে, ওটাও করা যায়। তো এটা একটা প্রসেস। তো এই প্রসেসে আপনারা চাইলেও ওখানে গিয়ে সেটেল হতে পারবেন। হুম, তো এরপরে আপনার এটার কি জন্য কি করতে হয়, আপনার পুলিশ এখানে দেওয়া আছে যে রিপোর্ট অফ ফাইলগুলো আপনি ওখানে যাওয়ার পরে, ওখানে যে সিটি কর্পোরেশন আছে, যে ওখানে গিয়ে এটাকে পাদ্রন বলে, প্যাদ্রন। তো ওখানে গিয়ে 3 বছর থাকার পরে আপনি যখন এলিজিবল হবেন, তখন ওখানে সিটি কর্পোরেশনের কাছে নিবন্ধন করতে হবে যে আমি এর আগে পদ্ধতি করতে যাচ্ছি। আপনি যদি এখানে কোনো ধরনের কোনো ক্রাইম না করেন, আপনি যদি 2 বছর 3 বছর কাজ করছেন বাট কোনো অপরাধ করেন নাই বা কোনো কিছু করেন নাই, বাট আপনি অবৈধ হয়ে গেছেন, বাট গভর্নমেন্ট কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে দিচ্ছে, এই ফ্যাসিলিটি গুলো দিচ্ছে। হ্যাঁ, তো বের করে দিচ্ছে না, আপনাকে চায় ওরা যে কোনো পদ্ধতিতে আপনি লিগ্যাল হন। তো এটা একটা ওয়ে আর কি, অ্যারোগেন্সিয়াল পদ্ধতিটা ওয়ে। তো এটা আপনি 1 বছরের জন্য হয়তো আপনাকে দিবে, এরপর আপনাকে কিন্তু পিআর এর জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি পারমিশনটা পাবেন আর কি, আস্তে আস্তে করে বছরে 2-3 বছর পরে। তো এটাতে আসলে সুবিধা কি, অ্যারাগো সোশ্যালে কেন যায় মানুষ, এটা হচ্ছে কি আপনি যখন এটা করবেন তখন এটা আপনি 1 বছরের জন্য লিগ্যাল রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন, বুঝছেন। আপনারা 1 বছর 3 বছর হওয়ার পরে যখন এটার জন্য এলিজিবল, 2 বছর বা 3 বছর হওয়ার পরে যখন এলিজিবল হয়ে যাবেন আপনি এটাতে অ্যাপ্লাই করার জন্য, এরপর আপনাকে কি করবে, 1 বছর একটা রেসিডেন্স কার্ডে দিয়ে দেবে, যেটা বলে আপনাকে টিআই কার্ড বলে আর কি। এটা দিয়ে দিলে হবে কি, আপনি ওয়ার্ক পারমিটের পারমিশন পেয়ে গেলেন। হ্যাঁ, তো এভাবে করে দেখা যাচ্ছে প্রথম বছর দিছে, এরপর আপনাকে 2 বছর বাড়ায় দিল, এরপর আপনাকে কি 5 বছর পর দেখা গেছে কি আপনাকে পিআরই দিয়ে দিল, পার্মানেন্ট রেসিডেন্স দিয়ে দিল। তো এটা একটা ওয়ে আর কি, 5-6 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি পুরোপুরি পার্মানেন্ট রেসিডেন্স লিগ্যাল হয়ে গেলেন। হ্যাঁ, এটা খুব সহজ একটা ওয়ে, যেটা আমি দেখছি যে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো বা সেনজেনে খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আপনি যদি সেটেল হতে চান ওখানে গিয়ে, ভাই 8 বছর 10 বছর 15 বছরও কিন্তু সেটেল হতে পারে না। আমি অনেক ভাই ব্রাদার দেখছি 12 বছর 10 বছর তো আছে, বাট ওখানে এখন পর্যন্ত সেটেল হতে পারেনি। তো এখানে স্পেন আপনাদের কিছু কিছু অপশন দিচ্ছে, যে অপশনগুলোর পার্সপেক্টিভে আপনারা কিন্তু চাইলে খুব সুন্দর করে ভালোভাবে যাওয়ার পরে আপনারা কিন্তু সেটেল হয়ে যেতে পারেন। এবং একবার যখন টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা পেয়ে যাবেন না, টেম্পোরারি রেসিডেন্স কার্ডটা পেয়ে গেলেও কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, টিআরপি যেটা বলে। বাট আমরা সাজেস্ট করি যে বলি যে সেটা হচ্ছে যে পার্মানেন্ট পিআরটা পাওয়ার পরে আপনি ফ্যামিলি নিয়ে যান। হ্যাঁ, টেম্পোরারি অনেক সময় দেখা যায় যে ইমিগ্রেশনে ঝামেলা করতে পারে, তো টেম্পোরারি নিয়ে যাওয়ার দরকার নেই। আপনি যখন পিআর পাবেন 4-5 বছর পরে স্পেনে যাওয়ার পরে, তখন আপনি কিন্তু চাইলে আপনার ফ্যামিলি সহ বাংলাদেশে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো যেটা আপনার দেখা যায় যে অন্যান্য কান্ট্রিগুলোতে খুব ডিফিকাল্ট, আপনি 8 বছর 10 বছরে ফ্যামিলি নিয়ে যেতে পারেন না, বছরের পর ওখানে থাকে, একটা ঝামেলা। তো ওই হিসাবে আপনার স্পেন ব্যাপারটা খুব আমার থেকে মনে হয় খুবই ইজি গোয়িং আর কি, আপনি খুব ইজিলি আপনি চাইলে ওখানে আপনি হতে পারেন, ফ্যামিলি সহ নিয়ে আপনি সেটেল হয়ে যেতে পারেন, ঠিক আছে।
তো এরপর আমরা একটা পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা প্রসেস। স্টুডেন্ট ভিসা প্রসেস মোটামুটি আমরা আসলে মোটামুটি এখানে স্টুডেন্ট কি আছেন কেউ একটু জানাবেন, এখানে কি স্টুডেন্ট কেউ আছেন নাকি সবাই বিজনেস বা চাকরি করেন? আমাকে একটু টেক্সট যদি বলেন যে আপনারা কি আসলে স্টুডেন্ট ভিসা কেউ আছেন কিনা, যাওয়ার জন্য কেউ আগ্রহী কিনা, নাকি সবাই বিজনেস প্ল্যান বা চাকরি করেন। টেক্সটে লিখলে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা স্লাইডে যাই। আচ্ছা, স্টুডেন্ট ভিসার প্রসেসটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন প্রিপারেশনটা লাগবে। স্টুডেন্ট ভিসা আমরা জানি নর্মালি যারা স্টুডেন্ট তারাই তো যায়, তাই না? ওখানে আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, আপনি অনার্স করছেন মনে করেন কথার কথা 2020 সালে, হ্যাঁ, আপনি এখন করতে চাচ্ছেন 5 বছর 6 বছর আপনার গ্যাপ হয়ে গেছে, তো অনেক সময় দেখা যায় যে গ্যাপটা একটু ডিফিকাল্ট ইয়ে করা। বাট আমরা অনেক সময় বলি কি অনার্সের পরে যারা যায় তারা কিন্তু মোটামুটি যদি জব এক্সপিরিয়েন্স দেখায় 5-7 বছর এক্সপিরিয়েন্স গ্যাপ থাকলেও ওনারা কিন্তু মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি আপনার স্টুডেন্ট ভিসার প্রসেসটা করা যায় চাইলে। তো এটা নিয়ে আমি আসলে ডিটেলস মানে এত বলতে চাচ্ছি না। আমাদের যেহেতু আজকের ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে টুরিস্ট ভিসায় গিয়ে বা বিজনেস ভিসায় গিয়ে বা আপনার যে ফ্যামিলি ভিসা যেটা আছে ওগুলোর মাধ্যমে গিয়ে আমরা কিভাবে সেটেল হবো, ওইটাতে আমরা একটু বেশি ফোকাস করবো আর কি। হ্যাঁ, তো আমরা একটু পরে স্লাইড স্টুডেন্ট ভিসা নিয়ে যদি কারো যদি কোনো জানার কিছু থাকে আমাকে একটু ফোন দিয়েন, তাহলে আমি এটা নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করবো। এটা হচ্ছে একটা প্রসেস, সিঙ্গেল অ্যাপ্লাই করলে আপনি করতে পারবেন স্পেনে, এবং এটা সম্ভব। ডকুমেন্ট ঠিক থাকলে আপনার কিন্তু ভিসা হবে, বলে রাখি। আর আপনি চাইলে স্পেনে কিন্তু আপনি শুধু নট অনলি ইংলিশের IELTS, আপনি MOI, আপনার কি বলে এটাকে ইংলিশের সার্টিফিকেট, আপনার ডুওলিঙ্গো, হ্যাঁ, পিটি, নর্মালি সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, IELTS ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। ফ্যামিলি সহ আমরা এখন আসি আসলে ফ্যামিলি সহ যদি অ্যাপ্লাই করতে চাই, ফ্যামিলি সহ আমরা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ফ্যামিলি সহ আমরা জানি যে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে যে অনেকে তো বলে যে সিঙ্গেলে অ্যাপ্লাই করব, ঠিক আছে ভালো কথা, বিজনেস ভিসা অ্যাপ্লাই করলাম, ডিজিটাল নোমাডে, অ্যাজালামে, এগুলোতে স্টুডেন্ট ভিসা, আমরা তো এগুলোতে সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ফ্যামিলি সহ যদি আমরা যাই, যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ যদি এরকম কোনো অপশন আছে কিনা, ডেফিনেটলি আছে। তো এইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা একটু যদি বলেন, সব ঠিক আছে কিনা? শুনতে পাচ্ছি, মারুফ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফ্যামিলি সহ আমাদের একটা অপশন আমরা দেখতেছি যে স্পেনে যদি আপনি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু একটা ভালো অপশন আছে, সেটা হচ্ছে যে NLV বলে এটাকে আপনার, সেটা হচ্ছে যে নন লুক্রেটিভ ভিসা। নন লুক্রেটিভ ভিসাটা আসলে কি? সেটা হচ্ছে যে আপনি, এটা হলো যে স্পেনে সেটেল হওয়ার জন্য একটা জনপ্রিয় আইনি উপায়, যেটা আপনি চাইলে আপনার যদি ভালো আর্থিক সংস্থান থাকে, আপনি ফাইন্যান্সিয়ালি খুবই সলভেন্ট, আপনি চাইলে এটা কিন্তু খুব সহজে আপনি ফ্যামিলি নিয়ে স্থায়ী হতে পারেন। ঠিক আছে, এবং এখানে আপনি মানে সুবিধাটা কি, এখানে কি ভিসা, এটা এটা আপনার এই ভিসার নামই হচ্ছে NLV ভিসা, নন লুক্রেটিভ ভিসা। তো এইটাতে আপনাকে 1 বছরের একটা রেসিডেন্সিয়াল ভিসা দেওয়া হবে এখান থেকে যাওয়ার পরে। আপনার ওয়াইফ এবং বাচ্চার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে কিন্তু আপনি চাইলে এই NLV ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এটা একটা অপশন আছে, এবং এটা শর্তটা কি? শর্তটা হচ্ছে আপনাকে আর্থিকভাবে সক্ষম থাকতে হবে। আপনি ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো 1 বছর আপনি ওখানে কিছু করতে পারবেন না, ওখানে গিয়ে আপনাকে 1 বছর আপনি ও দেশের গভর্নমেন্ট চায় আপনি ওখানে টাকাটা নিয়ে যাবেন। আমরা দেখেছি যে এখানে প্রায় 28,000 ইউরোর মতো খরচ হয়, বাংলাদেশি টাকায় 35 থেকে 40 লাখ টাকার একটা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়। বাচ্চা কাচ্চা সহ প্রতিজনের জন্য 7,200 করে ধরেন, আরো 10 লাখ টাকা করে অ্যাড করতে হয়। এভাবে করে আপনাকে প্রায় 50-60 লাখ টাকার মতো একটা স্পন্সর ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হয়। ঠিক আছে, আর আপনার আয়ের উৎসটা লাগবে যে আপনি বাংলাদেশ থেকে আপনি বাড়ি ভাড়া বা দোকান ভাড়া বা ডিভিডেন্ড, শেয়ার বাজার বা আপনার ব্যবসা থেকে একটা প্রফিট আসে, এগুলো আপনাকে দেখাইতে হবে। আপনার ভালো একটা প্যাসিভ ইনকাম আছে, তাহলে ওখানে গিয়ে আপনি 1 বছরের জন্য আপনি কিন্তু চাইলে আপনার ফ্যামিলি সহ চলে যেতে পারেন।
এই এনএলবি ভিসা। এটা কিন্তু বর্তমানে খুবই খুবই জনপ্রিয়, এটা অনেকে জানে না। হ্যাঁ, এটা আপনি স্পেনের জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন আর কি। ঠিক আছে, তো এইটাতে আপনার হেলথ ইন্স্যুরেন্সও লাগবে। হেলথ ইন্স্যুরেন্স চাইলে আপনি হেলথ ইন্স্যুরেন্স দিতে পারেন। তো যাই হোক, মোটামুটি এটা একটা অপশন। আপনি চাইলে কিন্তু নন লুক্রেটিভ ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন ফ্যামিলি সহ। তো আমরা দেখতেছি যে এনএলবি, তারপরে ডিএনবি যেটা ডিজিটাল নোমাড, এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সার, যারা টেকনিক্যাল লাইন একটু ভালো, যাদের 2 লক্ষ টাকা ইনকাম আছে, ফ্রিল্যান্সার বা প্রফেশনাল যারা আইটি এক্সপার্ট, ওরা কিন্তু চাইলে ডিজিটাল নোমাডে আপনার সিঙ্গেলও যেতে পারে, ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন। তো আমরা আসতেছি, আমরা দেখি পরের স্লাইডে যাই। আমরা একটু যাই দেখি যে এনএলবি প্রসেসটা আসলে কি, যেটা আমি বলতে চাচ্ছিলাম একটু বলেই ফেললাম, আমি অনেক কিছু বলেই ফেলছি। এনএলবি ভিসা হচ্ছে যে আপনার যোগ্যতা থাকতে হবে যে আপনার ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। হ্যাঁ, আপনার প্রায় 55 বা 60 লাখের মতো আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। তারপরে হচ্ছে তাহলে আপনি আপনার স্ত্রী সহ বাচ্চা একজন যদি হয় তাহলে প্রতিজনের জন্য, আপনি যদি মেন অ্যাপ্লিক্যান্ট হন, আপনার স্ত্রী ডিপেন্ডেন্ট, প্রতিজনে আপনি যদি মেন অ্যাপ্লিক্যান্ট হন তাহলে 28,000 ইউরো বা 29,000 ইউরোর মতো পড়ে। আর বাচ্চাদের বা ওয়াইফের জন্য প্রতিজনের জন্য 7,200 ইউরো করে পড়বে। তাহলে আপনাদের টোটাল এভাবে করে করে, বাচ্চা যদি 3 জন হয় ওইভাবে করে 7,200 করে প্রতিজনের জন্য, এভাবে করে আপনাকে একটা ব্যাংক স্পন্সর দেখাইতে হয় 1 বছরের জন্য। 1 বছরের স্পন্সর, এই 1 বছর একটা স্টেটমেন্ট দেখাইতে হয় আর কি। এরপরে আপনাকে আয়ের উৎস বাংলাদেশ থেকে দেখাইতে হবে। তাহলে এগুলো যদি আপনি মোটামুটি দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনি ক্যাপেবল, আপনি পারবেন, আপনি ওখানে 1 বছরের এই ফ্যামিলি সহ আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর কি, এনএলবি নন লুক্রেটিভ ভিসাতে আর কি। তো এইভাবে অনেকে সেটেল হয়েছে কিন্তু অলরেডি, হ্যাঁ, স্পেনে। তো এটা অনেকে মনে করে খুব কঠিন, আসলে কঠিন কিছু না ভাই। যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে, আপনি যদি মনে করেন যে আমার ডকুমেন্ট সব ঠিক আছে, আমি পারবো, আমি ক্যাপেবল, আমি 1 বছর ওখানে যাওয়ার পরে কিছু কিছু আপনাকে কিন্তু করতে দিবে না। আপনি 1 বছর একবারে শুধু ফ্যামিলি সহ, 1 বছর পরে গিয়ে, হ্যাঁ, আপনাকে কিন্তু গভর্নমেন্ট কি দিবে, একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, আপনাকে কাজ করার অনুমতি দিবে। ঠিক আছে, এভাবে আপনি 2 বছর 3 বছর পর আপনাকে পিআর পেয়ে যাবেন, ওখানে গিয়ে সেটেল হয়ে যাবেন। এটা একটা অপশন আর কি, এনএলবি নন লুক্রেটিভ একটা অপশন। তো এইভাবে কিন্তু সেটেল হওয়া যায়। হ্যাঁ, তো আপনার এখানে আরেকটা সুবিধা আছে যে সেটা হচ্ছে কি, আপনার সন্তানদের পড়ালেখা, যেটা আপনার ওখানে যাওয়ার পরে একদম ফ্রি অফ কস্টে আপনি সরকারের স্কুল, স্পেনের স্কুলগুলোতে আপনি বিনামূল্যে সন্তানের, আমরা তো আসলে বেসিক্যালি বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাই দেশের বাইরে, তো ওই দিকে আপনার টেনশন করতে হবে না। ওইটা স্পেন গভর্নমেন্ট, আপনি যদি এনএলবি ভিসায় যান, আপনার কি স্পেনের গভর্নমেন্ট মানে ফুল ফ্রি একদম আপনাকে সরকারি স্কুলগুলোতে আপনাকে বিনামূল্যে পড়ালেখা করার সুযোগ দিবে। হ্যাঁ, 1 বছর। তো আহ এই আর কি, যেটা আপনার দেখা যায় যে অনেক সময় দেখা যায় আমরা অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলোতে এত ফ্যাসিলিটি দেখি না। আচ্ছা, এখানে মোটামুটি খরচ কেমন হবে? আমরা খরচ মোটামুটি যেটা দেখলাম, যে এনএলবি ভিসায় যদি আপনি যান, তো দেখা যায় আপনার মোটামুটি 5.5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে। ঠিক আছে, দেখেন আমরা এখানে কিন্তু এয়ার টিকেট, আপনার বাসস্থান ভাড়া, ওখানে গিয়ে আপনার সবকিছু খরচ বাদে আপনি বাংলাদেশ থেকে মোটামুটি ভিসা প্রসেসিং করতে গেলে আপনার প্রায় 5.5 থেকে 6 লক্ষ টাকা খরচ হচ্ছে। তো এটা দেখেন আপনি কতটুকু ইজি, অত খরচও না কিন্তু। ফ্যামিলি সহ একটা বাচ্চা সহ আপনি যদি ওখানে যান, আপনার 5.5 থেকে 6 লক্ষ টাকা শুধু খরচ হচ্ছে, কস্ট। শুধু প্রসেসিং করবেন আপনি, ডকুমেন্ট সবকিছু। এখন এখানে ডকুমেন্টের প্রসেসিং গুলো কি কি থাকতে পারে, যেমন স্পেনের এমবেসি ফি আছে, তারপরে আপনার বিএলএস যেটা বললাম, বিএলএস একটা সার্ভিস যেখানে আপনার আপনার সাবমিট করতে হয়। স্প্যানিশ এমবেসি ওদেরকে দায়িত্ব দিচ্ছে ওদের হয়ে কাজ করার জন্য। হেলথ ইন্স্যুরেন্স আছে, এখানে একটু খরচটা বেশি হয়, 3 লাখ 3.5 লক্ষ টাকার মতো খরচ হেলথ ইন্স্যুরেন্স 1 বছরের, সব 1 বছরের। কিছু ডকুমেন্টেশন আছে, এগুলো অ্যাটাস্টেশন করতে হয়, অনুবাদ করতে হয়, এগুলোর জন্য মেডিকেল ফিটনেস লাগবে। হ্যাঁ, তো মোটামুটি এই আর কি, আপনার এগুলা করতে পারলে একজন বাচ্চা সহ, হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সহ আপনার 5.5 থেকে 6 লক্ষ টাকা লাগতেছে। ঠিক আছে, তারপরে ওখানে যাওয়ার পর এয়ার টিকিট আছে 2.5 থেকে 3 লক্ষ। তারপরে বাসস্থানের খরচ যদি বলেন, সবকিছু মিলাই আপনি, আমার হিসেবে দেখা যাচ্ছে যে আপনার 8 থেকে 10 লক্ষ টাকা, 10 থেকে সর্বোচ্চ 11-12 লাখ টাকার মধ্যে আপনি কিন্তু একজন বাচ্চা সহ কিন্তু স্পেনে আপনি এনএলবি ভিসায় সেটেল হয়ে যেতে পারেন। কারণ আপনাদের কাছে এটা হয়তো অবাস্তব মনে হইতে পারে, কিন্তু এটা আসলে সত্যি। আপনারা যদি একটু ঘেটে দেখেন, এটা কিন্তু আসলেই সত্যি, করা সম্ভব। আচ্ছা, তো এখানে টোটাল প্রসেসিং টাইমটা কেমন লাগে? মোটামুটি আপনার 5 থেকে 6 মাস বা 7 মাসের মতো টাইম লাগে। হ্যাঁ, আপনার পেপার ডকুমেন্ট গুলো রেডি করতে আপনার কত মাস 1.5 মাস মতো লাগে, আর অ্যাপয়েন্টমেন্ট নিতে মাসখানেক লাগবে। তো মোটামুটি এমবেসি ডিসিশনটা চলে আসতে 1.5 থেকে 2 মাস লাগে। এই হচ্ছে টোটাল টাইম, 6-7 মাসের মধ্যে আপনি কাজটা করতে পারবেন আর কি।
তো এনএলভি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাদেরকে এর পরে আপনার কি বলে সেমিনারের পরে আপনি কোশ্চেন করতে পারেন। আপনারা লিখে রাখেন খাতা, লিখে রাখেন কি কি কোশ্চেন করবেন। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে ডিজিটাল নোমাড। হ্যাঁ, ডিজিটাল নোমাড পদ্ধতিতে আমরা কিন্তু আসলে চাইলে, বুঝছেন, ডিজিটাল নোমাডে আপনার সিঙ্গেল অ্যাপ্লাই করতে পারি, আপনার চাইলে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, ডিজিটাল নোমাডটা আমি বলেছি যে এটা আসলে কি প্রসেস। এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে আসলে যে এটা মূলত একটা আপনার পেশাগত পরিচয় আর কি। এটাতে আপনি কি বলবো এটাকে, মানে ইন্টারনেটের যারা কাজ করে, ইন্টারনেট দিয়ে যারা যে কোনো স্থান থেকে বসে দূরবর্তী কাজগুলো করে বা অনলাইন ফ্রিল্যান্সিং করেন, আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে যে এটা হচ্ছে ডিজিটাল নোমাড। যে আপনি ঘরে বসে আমেরিকার কাজ করতেছেন, আমেরিকায় বসে বাংলাদেশের কাজ করতেছেন, ব্যাপারটা এরকম আর কি। ইন্টারনেট আছে, আবার ফ্রিল্যান্সার আছে না, ফ্রিল্যান্সার যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে, আইটির কাজ করে, মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ করতেছে, এইটা আর কি, যে এটা হচ্ছে ডিজিটাল নোমাড। তো এটা একটা অপশন আছে, যারা এই প্রফেশনে আছেন তারা কিন্তু চাইলে এই প্রফেশনটাকে কাজে লাগাতে পারেন। আমরা জানি মোটামুটি অনেকে ফ্রিল্যান্সে কাজ করেন, ভালো যদি পয়সা ইনকাম করেন লাখ দেড় লাখ টাকা, তাহলে কিন্তু আপনারা কিন্তু মোটামুটি এই ডিজিটাল নোমাড ভিসাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে সরাসরি 3 বছরের রেসিডেন্স পারমিট পাবেন। বাংলাদেশে বসে আবেদন করলে 1 বছরের ভিসা পাবেন। এরপরে স্পেনের আপনি ভিসায় গিয়ে আপনাকে কিন্তু 3 বছরের লিগ্যাল রেসিডেন্স পারমিট দিয়ে দিবে, যেটাকে টিআই বলা হয়। তা এরপর আপনার পরিবারকে সাথে নিয়ে আপনার যাওয়ার সুযোগ, আপনি কিন্তু পরিবারকে সাথে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? তো ওখানে গিয়ে আপনারা কিন্তু স্বামী স্ত্রী লিগ্যালি কাজ করতে পারবেন, ছেলে মেয়েরা কিন্তু পড়ালেখা করতে পারবে, চিকিৎসার খরচ সবকিছু ভাই ফ্রি। তো এটা হচ্ছে যে ডিজিটাল নোমাড। ডিজিটাল নোমাড একটু সুযোগ সুবিধা আরো ভালো, যারা এই লাইনে আছেন তারা কিন্তু আসলে ভালো ফ্যাসিলিটি পেতে পারেন আর কি। ঠিক আছে? তো আম, মোটামুটি এই হচ্ছে আপনার ডিজিটাল নোমাডের সম্পর্কে একটা আইডিয়া। আর এখানে আপনার খরচটা আসলে কেমন পড়বে, খরচটা যদি বলেন, খরচটা আপনার মোটামুটি আপনার 6 লাখ 6.5 লাখ টাকার মতো খরচ পড়বে টোটাল, যদি এই ভিসা অ্যাপ্লাই করেন। আর ফ্যামিলি শো অ্যাপ্লাই করলে তো আপনাকে বললামই 10 লাখ 12 লাখ টাকার মতো খরচ পড়বে, একটা বাচ্চা সহ আর কি। আচ্ছা, আমরা এর পরেরটাতে যাই। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে বাংলাদেশ থেকে, যে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে কি কারণে রিফিউজ হয়। হ্যাঁ, এটা আমাদের মনে হয় আগে চিন্তা করা উচিত। ভাই আগে কি কি কারণে রিফিউজ হয় এগুলো জানি, ভিসা তো দেয় বুঝলাম, রিফিউজটা কি কারণে হয়। দেখেন, নাম্বার 1 আপনি যেটা দেখেন সেটা হচ্ছে যে নকল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া। হ্যাঁ, নকল বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া। এখন নকল বা ভুয়া কাগজপত্র, আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিক নেই, অনেক এজেন্সি আছে কি দেখা যায় ভুয়া একটা ডকুমেন্ট দিয়ে আপনাকে বললো যে হ্যাঁ ঠিক আছে আমরা আপনাকে করে দিতে পারবো। তো এরকম তো মোটামুটি সবাই পারে, এখন এআই এর যুগ, চাইলে কিন্তু সবাই কিন্তু 2 নম্বর একটা কাগজপত্র নিয়ে আপনাকে সাবমিট করে দিতে পারে। তো এটা করা যাবে না। হ্যাঁ, আপনাকে যে কোনো মূল্যে আপনাকে কি করতে হবে, পেপারস গুলো আপনাকে 100% জেনুইন ভাবে দিতে হবে। যেহেতু আপনি যদি স্পেনে ফ্যামিলি বা সিঙ্গেল যদি অ্যাপ্লাই করতে চান আর কি, তো ওরা কিন্তু ইনকোয়ারি করে। হ্যাঁ, ওরা ভালোভাবে ইনকোয়ারি করে, সবকিছু স্বচ্ছ থাকতে হয়, ভিসা পাবেন, এটাতে কোনো সন্দেহ নেই। মোটামুটি ভিসা পাওয়ার চান্স খুব বেশি ভালো যদি আপনি ডকুমেন্ট গুলো ঠিক মতো সাবমিট করেন, ফেক ডকুমেন্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আর হচ্ছে আপনার কান্ট্রি টাইপটা ভালো রাখবেন। সরি, এরপরে হচ্ছে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এটা তো বললামই। অন্তত 6 মাসের স্বাভাবিক ও ধারাবাহিক লেনদেন দেখান, এবং বড় লেনদেন থাকলে আপনি হুট করে কোনো একটা অ্যামাউন্ট দিবেন না, আপনি ট্রানজাকশন করে করে আপনি এটাকে 3 মাস বা 6 মাসের মধ্যে একটা ভালো ব্যাংক রেডি করলে এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেন। আবার অনেক ব্যাংক আছে আপনাকে আপনাকে হেল্প করতে পারে। অনেকে বলে যে ভাই আমার তো টাকা নেই, আমি কিভাবে ইয়ে করবো। তো অনেক ব্যাংক আছে আপনাকে হেল্প করতে পারে। তো আপনাদের যদি কোনো হেল্প লাগে, আমাদের কিছু ব্যাংকের সাথে আমাদের ভালো ইয়ে আছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে ব্যাংকের স্টেটমেন্ট রেডি করতে পারেন। ঠিক আছে? ওটা কোনো সমস্যা না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে ল্যাক অফ টাইস। আপনি যদি এখানে ল্যাক অফ টাইস বলতে কি বোঝায়, আপনি যাবেন কথা কথা সিঙ্গেল যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কথা কথা বিজনেস ইনভাইটেশন নিয়ে আপনি অ্যাপ্লাই করলেন, তাহলে আপনি যে একা যাচ্ছেন, আপনাকে আপনি যে আপনার বাংলাদেশে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তারপরে ওয়াইফ আছে, আপনার মা বাবা আছে, আপনার এখানে আপনার জব বা বিজনেস, এগুলো হচ্ছে যে কি বলে, এগুলো টাই বলা হয়। হ্যাঁ, কান্ট্রি টাই আপ বলা হয়। এগুলো খুব ভালোভাবে দেখাইতে হবে। তাহলে আপনি দেখা যায় যে ওখানে সিঙ্গেল ভিসা করলে আপনি কিন্তু চান্স থাকে। হ্যাঁ, তো অনেক সময় অনেকে দেখায় না, এটা দেখায় না। দেশে ফেরার এই শক্তিশালী এই যে প্রমাণপত্র, এগুলো কিন্তু ভিসা অফিসার ভিসা দেওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করে কিন্তু, বুঝছেন, যে আপনার ভুয়া সার্টিফিকেট দিচ্ছেন কিনা, ব্যাংক স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, আপনার সাথে দেশের সম্পর্কটা কেমন, খুব ভালো বন্ধন আছে কিনা, এগুলো খুব যাচাই বাছাই করে কিন্তু এরা।
তারপরে আপনার 4 নাম্বার আছে আবার ট্রাভেল প্ল্যানটা ঠিক নেই, অনেকে প্ল্যান ঠিক মতো দেয় না। হুম তো কাভার লেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাভার লেটারের মধ্যে আপনার একদম প্রথম দিন থেকে আপনি যদি ট্যুর ভিসায় যান 7 দিন 8 দিন 10 দিন মোটামুটি আপনাকে কিন্তু একদম প্রতিটা দিন কোথায় যাচ্ছেন কি করতেছেন স্পষ্ট করে সুন্দর করে সাজাইতে হবে। সাজানোর পরে আপনি চাইলে ওই মানে আপনি কি করতেছেন, ডেইলি প্ল্যান কি, কোথায় যাবেন, কি করবেন এগুলো একটু ভালো করে দেখাইতে হয়। তো এগুলোর কারণে এগুলো ঠিক মতো দেখা নেই বলে অনেক সময় ভিসা রিফিউজ হয় আরকি। আচ্ছা। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের আরকি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা একটু আচ্ছা, করতে পারেন আমার একজন একটা একজন করে। কোয়েশ্চেন আছে মারুফ ভাই। জি, ওটা হচ্ছে, যদি আমি সিঙ্গেল সিঙ্গেল একজন অ্যাপ্লাই করতে চাই টুরিস্ট ভিসার জি, ক্ষেত্রে, জি। হ্যাঁ, তাহলে মানে কি কি করণীয়, কি কি কাগজপত্র এবং কতদিন সময়, টোটাল প্রসেসিংটা আর কি, সিঙ্গেল টুরিস্ট ভিসা। আপনি সিঙ্গেল ট্যুরিস্ট ভিসায় যাবেন। এখন এখানে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসাতে আপনার মোটামুটি আ কয়টা দেশ ভিজিট আছে? যদি আমার ভিজিট আছে হচ্ছে আপনার চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দুবাই, হুম, থাইল্যান্ড, সৌদি আরব, ইন্ডিয়া। আচ্ছা। এখন আপনি চাইলে আপনার যেহেতু দেশ ভিজিট ভালো আছে, প্রায় ৬-৭ টা দেশ ভিজিট করছেন। আপনি চাইলে কিন্তু ট্যুরিস্ট ভিসা এপ্লাই করতে পারেন। ওখানে কি আপনার কোনো ইনভাইটেশন আনতে পারবেন? কেউ পরিচিত কেউ আছে স্পেনে? না, আমার ইনভিটেশন আনা সম্ভব না। আচ্ছা, কোনো সমস্যা নাই। ওইটা থাকলে হয়তো একটু ভালো হইতো, আর না থাকলেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? আপনার কিন্তু ভিজিট কিন্তু অনেক দেশ আছে। ৬-৭ টার উপরে দেশ ভিজিট আছে। এটা একটা আপনার কাউন্ট আছে। আপনার ২ নম্বর হচ্ছে আপনি তো আ ফ্যামিলি আছে না বাংলাদেশে? আচ্ছা বাচ্চা, আচ্ছা। ওয়াইফ আছে। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ। একটা কান্ট্রি টাই আপ। আপনার তো বিজনেস আছে না? বিজনেস বা জব আচ্ছা এরকম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বিজনেস। এইগুলা হ্যাঁ, এগুলা হচ্ছে যে কান্ট্রি টাই আপ। এই কান্ট্রি টাই আপ গুলো আমি আপনাকে বলছি যে এটা কিন্তু দেখায় না বলে কিন্তু ভিসা রিফিউজ হয়। এটা একটা দেখাইতে পারেন। আর একটা হচ্ছে শুনেন, ইনভাইটেশনটা স্পেনের জন্য আসলে আমি চেকলিস্টে দেখলাম না যেখানে এটা ম্যান্ডেটরি না যে আপনাকে থাকতেই হবে ইনভাইটেশন। বাট হুম। ওরা লিখছে যদি থাকে, ওরা ব্র্যাকেটের মধ্যে লিখছে যদি থাকে। তো যদি থাকে মানে থাকলে ভালো, না থাকলে মানে ওইটা নিয়ে আপনার ভিসাটা এনশিওর করবে না এরা। তো আমরা আরেকটা অপশন রাখছি কি জানেন? আমরা একটা অপশন রাখছি সেটা হচ্ছে বিজনেস ভিসা। হুম? তো আমরা আচ্ছা বিজনেস ভিসা মানে আমরা ওখান থেকে বিজনেস ইনভাইটেশনটা দিব। এটা আমার কাছে মনে হয় ট্যুরিস্ট ভিসার চেয়ে একটু স্ট্রং হবে প্রোফাইল। আমি যদি বিজনেস ভিসাটাকে আপনাকে যদি এনে দিতে পারি, প্লাস আচ্ছা। আপনার যদি ৫-৭ টা দেশ ভিজিট থাকে, সবকিছু মিলায় না ফাইলটা খুব স্ট্রং হবে আপনার তখন। তখন আপনার এই যে আপনি বিজনেস কি নিয়ে করেন আপনি? আপনার প্রফেশন এ আমার বিজনেস হচ্ছে রাইস নিয়ে। রাইস রাইস আপনার আচ্ছা। তো আপনি এখন মনে করেন এটা রিলেটেড আপনাকে আমি কিছু বিজনেস ইনভাইটেশন হয়তো কালেক্ট করে দিতে পারি। ওইটা আপনার প্রোফাইলের সাথে যায় এরকম। আচ্ছা, আবার তাহলে হবে কনস্ট্রাকশন বিজনেসও আছে আমার, ঠিকাদারি। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে কনস্ট্রাকশন আমরা হয়তো ইনভাইটেশন লেটার এনে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আপনার যেহেতু প্রোফাইল ভালো ওইভাবে করে দিলে হয় কি একদম খুব স্ট্রং হয়। আপনার প্রোফাইলটা আপনাকে মোটামুটি দেওয়ার জন্য রেডি থাকবে ভিসাটা। তখন ব্যাপারটা এরকম আচ্ছা, আরকি। করা যাবে। খরচটা কিরকম এবং কয় মাস লাগতে পারে? খরচটা আসলে মোটামুটি আপনার 55-60,000 এর মতো আপনি খরচ পড়বে। খরচ কিন্তু অত আহামরি না। হ্যাঁ, আচ্ছা ইনভাইটেশন লেটারটার জন্য একটু টাকা বেশি যাচ্ছে আর আমাদের ভিসা প্রসেসিং ফি। আরেকটা হচ্ছে আপনার ডকুমেন্টের একটু ঝামেলা আছে। স্পেনে ডকুমেন্ট গুলো করে কি আপনার ঢাকা বিএলএস এ জমা দিতে হয়। ওরা আপনার ডকুমেন্ট গুলো ইংলিশে নোটারি করে আপনার এগুলা আবার করতে হয়। মোফা মানে হোম মিনিস্ট্রি থেকে আবার এগুলা আপনার করতে হয়। মোফা করতে হয়। এটা অনলাইনে বা এটা থার্ড পার্টি দিয়েও করানো যায়। এরপর আবার এটাকে স্প্যানিশ ভাষায় আবার অনুবাদ করতে হয়। তাও আবার স্প্যানিশ এজেন্সির ওদের কিছু নির্ধারিত কিছু আছে। তো একটু ঝামেলা আছে। এগুলো একটু ঝামেলা। তো সবকিছু মিলে আপনি 60,000 ধরেন না। 60,000, 65 এর মধ্যে আপনার মোটামুটি আপনি টুরিস্ট ভিসা বলেন, আপনার বিজনেস ভিসা বলেন করে দেওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আপনাদের পেমেন্ট সিস্টেমটা কিরকম হবে? আচ্ছা, পেমেন্ট সিস্টেমটা নিয়ে আমরা একটু অফিসে কথা বলি। তাহলে অফিসে একটু আচ্ছা কষ্ট করে আচ্ছা আসেন। আচ্ছা আমরা ডিটেইলস আরো কথা বলে নিব আরকি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে সাইদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ফ্যামিলি ভিসা নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, অনেকের আমার তো একটা কোয়েশ্চেন ছিল। সেটা জি, হচ্ছে, রিসেন্টলি আমরা যেটা দেখতেছি যে আপনার স্পেনের মধ্যে প্রায় 50,000 বা 60,000 মানুষ মানে অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে গেছে
ওইটা জি। নিয়ে কিন্তু অলরেডি স্পেন খুব একটা বিব্রতকর অবস্থায় আছে এবং সেনজেনের অনেকগুলো দেশে যাচ্ছে সেনজেন থেকে স্পেনকে বের করে দিতে বা এই মানুষগুলা পুরো ইউরোপে ছড়া যেতে পারে এই ধরনের একটা ইয়ে তৈরি হয়েছে, হ্যাঁ। তো হুম ওই হুম ক্ষেত্রে এখন আপনাদের এই প্ল্যানিং তো আরো আগের থেকে ছিল বা আপনারা তো কাজ করতেছেন আরো আগের থেকে, এখন হঠাৎ জি করে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, হুম এই এই অবস্থায় কি আপনাদের এই প্রসিডিউর গুলা কি আগের মতোই থাকবে নাকি কোনো কিছু চেঞ্জ হচ্ছে বা এই ধরনের কোনো ঘোষণা কি আছে? এটা হচ্ছে আচ্ছা আমার একটা প্রশ্ন। আচ্ছা ভাই, আর হ্যাঁ, আর জি, আর কোনো কোশ্চেন আছে এরপরে? এটা গেল একটা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে একটু আগে এক ভাই যেটা প্রশ্ন করলো, আমারও ধরেন কয়েকটা দেশ ভিজিট আছে, মানে ইন্ডিয়া, দুবাই, সৌদি আরব 2 বার গেছি আমি। হুম আর আমার এখানে বিজনেস হচ্ছে আপনার কয়লা পাথর ট্রেডিং এবং এই আচ্ছা ক্যারিং এর বিজনেস, মানে হুম ওই নৌ পরিবহন আর কি, হ্যাঁ। জি আমার মোটামুটি ব্যাংক ট্রানজাকশনও মানে জেনুইনলি ইয়ারলি ধরেন 2 থেকে 3 কোটি এরকম ট্রানজাকশন থাকে। ট্রানজেকশন, আচ্ছা। হুম ওই যে জেনুইন থাকলে হয় কি ভাইয়া, জেনুইনটা থাকলে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে, জেনুইন জেনুইন ট্রানজেকশন আছে। যাদের। আর হ্যাঁ আমার ওয়াইফ আছে, 2টা বাচ্চাও আছে এবং আমার নিজের নামে চিটাঙে ধরেন আবার বাড়ি ঘর আবার আছে, জায়গা সম্পদ আছে। আবার আবার ভাই অনেক সময় দেখা যায় যে অনেকের কিন্তু ব্যাংক ট্রানজাকশন থাকে না, তখন আমরা একটু ব্যাংকের সাপোর্ট নিয়েও দেখাই, ওটাও কোনো সমস্যা নেই, মানে এটা আমার এগুলো অথেন্টিক্যালি আছে। দেখেন। আচ্ছা জি, না, আচ্ছা অথেন্টিকলি আমার বিজনেসের যে লেনদেন আছে মোটামুটি জি ইয়ারলি আপনার এই টার্ন ওভারটা আপনার অলমোস্ট 4 থেকে 5 কোটি বা আর একটু বেশি হইতে পারে। আচ্ছা। আর ধরেন আমার এখানে নিজস্ব বাড়িঘরও আছে, নিজের নামে নিজের জায়গা সম্পদও আছে, গাড়িও আছে, সবকিছুই আছে। তাহলে এখন আপনি আপনার ক্ষেত্রে অ্যাসেট অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনার খুব ভালো স্ট্রং বলে দেখাইতে পারবেন। আপনার অ্যাসেট যেগুলো আছে জি জি ওগুলো আপনি জি জি। ভ্যালুয়েশন, অ্যাসেট ভ্যালুয়েশন গুলা আপনি খুব ভালোভাবে দেখাইতে পারবেন। আপনার কয়টা দেশ ভিজিট আছে বললেন? 3টা 4টা দেশ? আমার ইন্ডিয়া, দুবাই, মানে আরব আমিরাত, আর হচ্ছে হুম। সৌদি আরব ম- 2 বার গেছিলাম। 23-এ মরক্কো একবার, গেছিলেন? 25-এ একবার। জি। না, আচ্ছা ওই ইন্ডিয়া দুবাই গেছেন আর সৌদি। হ্যাঁ, ইন্ডিয়াতে গেছিলাম ধরেন মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসেবে, আর দুবাইতে আচ্ছা এমনি ভিজিটে গেছিলাম ঘুরতে, আর সৌদি আচ্ছা 2 বার গেছি উমরা করার জন্য। আচ্ছা, তাহলে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, 3টা দেশ আমরা মিনিমাম 2টা দেশ যাদের ভিজিট থাকে তাদের জন্য রিকমেন্ড করি আর কি, 2টা 3টা দেশ যাদের আছে আর তাদেরকে টুরিস্ট বা বিজনেসের জন্য ইয়ে করি। বাট এখানে না, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখন আপনি বলতেছেন যে আচ্ছা, প্রথম কোশ্চেনে আসে, আপনি যেটা বললেন যে জি মরক্কো থেকে সাঁতরে সাঁতরে যারা আপনার ওই যে স্পেনের মধ্যে ঢুকতেছে অনেক, হুম প্রায় 40-50 হাজার দেখলাম আমরা, যেটা ইউটিউবে দেখলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, স্যানজেন যখন একবার হয়ে যায় না, স্যানজেন থেকে কখনো কাউকে বের করে না। আর স্পেন এমন একটা কান্ট্রি, এত সহজ না যে স্পেনকে স্যানজেন থেকে আপনার বের করে দিই বা কিছু। এটা ইটালির একটা প্রধানমন্ত্রী উনি হয়তো বলছে আর কি, যে ওনাদের সিকিউরিটি পারপাসে হয়তো বলছে, আর ওরাও বুঝতে পারে না, যে স্পেনের গভর্নমেন্টও বুঝতে পারে না যে হঠাৎ করে এরকম একটা ঝামেলা হবে। তো আমি গতকাল যেটা দেখলাম, গতকাল সন্ধ্যা পর্যন্ত যেটা দেখলাম, যে ওরা কিন্তু পুশব্যাক করতেছে সবাইকে, 30-40 হাজার যারা আসছে ওদেরকে আবার পুশব্যাক করতেছে, পুশব্যাক করে ওদেরকে আবার ওদিক দিয়ে ঠেলে দিচ্ছে। মরক্কো থেকে আসছে আবার মরক্কোয় চলে যাও, এখানে এখানে তোমরা সেটেল হওয়ার কোনো ওয়ে নাই, ইলিগেল ভাবে কোনো সেটেল হওয়ার কোনো ওয়ে নাই। আপনি আপনি দেখছেন কিনা আজকে বা গতকাল, মনে হয় এটা ছিল। হ্যাঁ, মানে ওইটা লাস্ট আমি যে দেখিনি, নিউজটা। আমি যতটুকু জানি যে বেশ কিছু মানুষ মারাও গেছে, হ্যাঁ, মানে ওটা প্রথম দিকে যারা আসছিল, যখন ফ্লোটা যখন ছিল তখন কিন্তু প্রায় 20-25 জন মারা গেছে। আবার আবার দেখা গেছে যে এটা আবার মোটামুটি কালকে আবার এটা এটা নিয়ে একটু ইয়ে হয়েছিল, পরে আবার ওই স্পেনের গভর্নমেন্ট ওই সিকিউরিটি ফোর্সকে বলছে, তারা আবার ওরা পুশব্যাক করে ওদেরকে আবার 30-40 হাজারকে আবার ওদিকে মরক্কো চলে গেছে, অনেকে অনেকে মরক্কো চলে গেছে। আর এখানে আপনার অলরেডি আজকে দেখলাম যে বেড়া দিয়ে দিচ্ছে, বুঝছেন, ওদিক দিয়ে আপনার ওই যাতে আর ঢুকতে না পারে, পানির উপর দিয়ে ইয়ের উপরে আপনার এটাকে ব্যারিকেড দিয়ে দিচ্ছে আর কি। তো এখানে অলওয়েজ আপনার সিকিউরিটি ফোর্সেস আছে, ওটাতে কোনো সমস্যা নেই। ওটা যদি ইলিগাল আমার ভাবে কথা হচ্ছে ঢুকলে। যেটা মানে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, ওইটা কিন্তু হুম একটা বিশাল একটা ইয়া হয়েছে আর কি, হ্যাঁ। ওইটার কারণে মানে যেটা রানিং যে প্রসিডিউর যেটা ছিল আর কি, হুম হুম। ওইটার উপর কোনো ইফেক্ট পড়তেছে কিনা। না না, কেন পড়বে আপনি বলেন? ওটা তো গভর্নমেন্টই আপনাকে নির্ধারণ করে দিয়েছে যে তোমরা যদি ইলিগাল ভাবে না যেহেতু ঢুকো, যেহেতু তোমরা লিগাল ভাবে। সেনজেনের মধ্যে স্পেনের হ্যাঁ মধ্যে সবচেয়ে মানে সুবিধা ছিল যে যেখানে যে কোনো ভাবে থাকতে পারলে একটা সময় পিআর পাওয়া যায় বা ওরা সহজে কাউকে বের করে দেয় না। এই হুম হুম এই কথাটার উপরে ভিত্তি করে কিন্তু মানুষ যেভাবে পারছে সাঁতরে পারছে ইয়ে করে পারছে ঢুকছে। হুম। হ্যাঁ, এখন এই এই ধরনের সুযোগ সুবিধাগুলো কোনো আবার অন্যান্য কান্ট্রির মতো বন্ধ করে দেয় কিনা না, ওই বন্ধ জিনিসটা। করবে না ভাইয়া, বন্ধ করবে না, এই জন্য করবে না কারণ ওরা ইলিগাল ভাবে ঢুকে লিগাল হবে এটা চায় না। ওরা ওরা চায় তুমি লিগাল ভাবেই ঢুকো,
এই যে আমি আপনাকে অনেকগুলো প্রসেস দেখাইলাম, কি কি দেখাইলাম, যে সিঙ্গেল আপনি কি কি কোন কোন প্রসেসে ঢুকতে পারবেন, তারপর আপনি ফ্যামিলি নিয়ে কোন কোন প্রসেস, ওরা কিন্তু অলরেডি প্রসেসগুলো আইনিভাবে দিয়ে দিছে, কিন্তু আপনি ওই প্রসেসগুলো শুধু ফলো করবেন। আপনার কাজ হচ্ছে ফলো করা ওই প্রসেসগুলো। আপনি আপনি কি সাথে যাবেন? আপনি তো যাবেন না, আপনি তো অবৈধভাবে যাবেন না। তো আপনাকে লিগ্যাল ভাবে আনার জন্য কিন্তু এই প্রসেসগুলো দিয়ে দিছে। আপনার কাজ হচ্ছে যে লিগ্যাল প্রসেসগুলো ফলো করা। হ্যাঁ, আপনি ফলো করে যাবেন। আর এখান থেকে কে ঢুকে গেছে ওদের দেশ দিয়ে, কে বের হয়ে গেছে, ভাই ওগুলা আমাদের মনে হয় এটা আমাদের কাজ না। এটা আসলে গভর্নমেন্টের জন্য সিকিউরিটি পারপাস ওরা আছে, ওইটা কোনো এফেক্ট পড়বে না। অবৈধভাবে ঢুকলে অবৈধভাবে ওরা বের করে দিবে, এটাই তো নিয়ম, গভর্নমেন্ট তো এটাই করবে। হ্যাঁ, ওটা নিয়ে আসলে এটা affect করবে টুরিস্টে না। গিয়ে থেকে যাওয়া এটাও অনেকটা অবৈধের ভিতর পড়ে না? না, আমি যে আপনাকে কতগুলো ফ্লো বলছি দেখেন, আপনাকে টুরিস্ট ভিসায় যদি যান, ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পরে কয়টা ইয়ে আছে আপনার। একটা হচ্ছে আপনাকে কি অ্যারাইগো পদ্ধতি যেটা বললাম, আপনি ট্যুরিস্ট ভিসায় অ্যারাইগো সোশ্যাল একটা আছে, তারপরে পলিটিক্যাল অ্যাজাইলাম আছে। হ্যাঁ, ওইটা কিন্তু আপনি যদি যান ওখানে যাওয়ার পরে কিন্তু মানে আপনার আয়নার স্টে করার সুবিধা আছে। আমি আসলে হ্যাঁ, এক্সট্রিমলি সরি, আমার মাঝখানে দুই একটা কল আসছিল, আমি কিছু জিনিস মিস করে গেছি। জি তো জি, এটার এখানে কারণে আপনি পলিটিক্যাল অ্যাজাইলাম অ্যাপ্লাই করতে পারেন। এটা অপশনটা কিন্তু গভর্নমেন্ট রেখে দিছে কিন্তু এখনো। আপনি চাইলে ওখানে ওয়ার্ক পারমিট, ওখানে যে পরিচিত ভাই ব্রাদার আমাদের প্রচুর বাংলাদেশী আছে, ওখানে গিয়ে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ফেললে, মানে আপনি তো গেছেন ট্যুরিস্ট ভিসায়, ওটাকে একটা লয়ার আছে, লয়ার দিয়ে এটাকে কনভার্ট করে নেবেন। এটা একটা ওয়ে আছে। তারপরে হচ্ছে আপনার একটা অ্যারাইগো বিষয়, আপনি ফ্রিল্যান্সিং এর বিষয়ে একটা কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, কি যেন, নোম্যাড ডিজিটাল নাকি? নোমাড, ডিজিটাল নোমাড ভিসা, ওইটা ওই ভিসার নামই ডিজিটাল নোমাড ভিসা। হ্যাঁ, আচ্ছা, মানে আমি কোনো এক সময় ফ্রিল্যান্সিং করতাম, তো আচ্ছা, সেই সুবাদে রানিং ধরেন আছে, রানিং আছে, প্রুফ দেখাইতে পারবেন মোটামুটি 1-1.5 লাখ টাকা আপনি ইনকাম করেন মাসে, তাহলে কিন্তু ডিজিটাল নোমাডেও কিন্তু আপনি না, অ্যাপ্লাই করতে আমার পারেন। ফ্রিল্যান্সিং থেকে আমার মাসে 2-3 লাখ টাকাও ইনকাম আসতো। এটা আরো আগের হুম, কথা, 2017-18 সালের কথা। আচ্ছা, তো এখন তো করি না। এখন হুম, করি না বলতে, আমি আসলে যে সেক্টরে কাজ করতাম ওইটা বাংলাদেশ থেকে করা যায় না। ঠিক আছে? আচ্ছা, মানে হুম, কিছুটা ইয়া টাইপের, আচ্ছা, স্ক্যাম টাইপের কাজ ছিল তো, কিন্তু আচ্ছা, বাইরে থেকে করা যাবে। তো আমি শিওর না, এটা গেলে হয়তো বলতে পারবো। তো হুম। ওই যে ওইখানে এমনি ধরেন ফ্রিল্যান্সিং বা নোম্যাড বিষয় যেটা বলতেছেন, ওইটাতে গিয়ে কি এমনিতে কি, যদি মনে করেন ফ্রিল্যান্সিং না করে যদি কি অন্য কোনো কাজ করার কোনো সুবিধা আছে? হ্যাঁ, আপনি চাইলে যে আপনি যদি ফ্রিল্যান্সিং এর, না ওইটা আবার ব্যাপার আছে, আপনি যদি এটা যদি ডিজিটাল নোমাডের মাধ্যমেই যান, আপনি যদি হুম। এটাই করেন তাহলে কিন্তু ওখানে কি এটাই করতে হবে। ডিজিটাল নোমাড দিয়ে করতে হবে আপনাকে। আপনি চাইলে ওখানে কিছু অপশন আছে, যে আপনি চাইলে কিন্তু ওটা বাদ দিয়ে আপনার অন্য যে ইয়েগুলো আছে, আপনি ওয়ার্ক পারমিট অন্যটাতে অ্যাপ্লাই করলেন। এখন কথা হচ্ছে আপনি পাচ্ছেন কিনা ওয়ার্ক পারমিটটা, ওখানে কারো থেকে হেল্প পাচ্ছেন কিনা, পাইলে কিন্তু সম্ভব। মানে এটা একটা স্ট্রিক্ট না যে আপনি ডিজিটাল নোমাড দিয়ে ঢুকছেন কেউ আপনাকে ডিজিটাল, সহযোগিতা করলে কি কনভার্ট করা পসিবল? হ্যাঁ পসিবল, কারণ স্পেনে ইমিগ্রেশনটা রুলসটা একটু এখন একটু মানে কি বলবো এটাকে, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল। মানে অন্যান্য কান্ট্রির চেয়ে আমি দেখলাম মোটামুটি আপনি এদিক ওদিক করে মানে একটু ইয়ে করতে পারবেন। এটা কিন্তু আমি জানি না এটা এই সুযোগটা বেশি দিন থাকবে কিনা। এটা পর্তুগালেও ছিল, গত 2 বছর 3 বছর ধরে হুলস্থুল ভাবে মানুষ গেছে পর্তুগালে, সেটেল হয়েছে। হ্যাঁ, যে যেভাবে পারছে কাজও নিছে পর্তুগাল তো এখন টুরিস্ট ভিসা। অনেকটাই কঠিন করে দিচ্ছে সম্ভবত। এখন কিন্তু একটু কঠিন করে দিছে, স্পেনও কিন্তু কঠিন হয়ে যাবে। আপনারা এই সুযোগটা নেন, 26-27 পর্যন্ত এটা থাকবে। আমার কাছে মনে হচ্ছে হয়তো 28 সালে গিয়ে দেখবেন যে আবার খুব কঠিন করে ফেলছে, স্পেনে ঢোকাটাও কঠিন হয়ে যাবে তখন, মনে আচ্ছা হচ্ছে ভাই, আমার। এখন ওই আমার বিষয়টা তো বললাম, এখন হ্যাঁ, আমার জন্য কি ট্যুরিস্টটা ভালো হবে নাকি বিজনেস বিষয়ে ভালো হবে? কোনটাতে ভালো হবে, আর ওইটাতে কস্টিং কেমন পড়তে পারে, একটু যদি ধারণা দিতেন। আপনার আপনি তো বলছেন 2-3টা দেশ ভিজিট আছে, আপনার বিজনেস প্রোফাইলও ভালো, আবার অ্যাসেট গুলো আপনি দেখাইতে পারবেন, অ্যাসেট ভ্যালুয়েশন, এদিকে ব্যাংক স্টেটমেন্ট। তাহলে আপনার জন্য ভাই আমি বলি, আপনার জন্য 2-3টা অপশন আছে। একটা হচ্ছে যে আপনি বিজনেস কনফারেন্সে যেতে পারেন, এটা একটা অপশন। 2 নম্বর হুম, ট্যুরিস্ট ভিসাও যেতে পারেন। আবার হুম। আপনি চাইলে, আপনি কি ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, আছে। ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ফ্যামিলি তো প্রথমে তো নিতে যাচ্ছি না, মানে আগে আমার নিজে কাছে সেটেল হয়ে তারপরে। আমার কাছে মনে হয় কি, আপনার যেহেতু ফাইন্যান্সিয়ালি আপনি খুব ভালো, হ্যাঁ সাউন্ড, আপনি ভালো, আপনি কিন্তু এনএলবিটা, নন লুক্রেটিভ ভিসা যেটা, ওখানে কিন্তু ফাইন্যান্সিয়ালি যারা খুব ভালো তারা কিন্তু ফ্যামিলি সহ সেটেল হয়ে যেতে যাচ্ছে কিন্তু এখন স্পেনে এনএলবি ভিসাতে, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা খুব ভালো। মানে আপনি মানে এটা 1 বছর, এটা এমন ভাই শুনেন, এনএলবিটা হচ্ছে এমন, আপনি মানে ওখানে কি 1 বছর আপনাকে গভর্নমেন্ট কিছু করতে দিবে না। মানে ওদের ওদের রুলসটাই হচ্ছে এরকম। আপনি বাচ্চা, 1-2জন বাচ্চা নিয়ে, ওয়াইফ নিয়ে গেলেন, 1 বছর আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনাকে কি করতে বলতেছে, ওরা বলতেছে যে আমি তো তোমাদের ফান্ড দেখছি, তুমি খুব ভালো ছিলা, হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে টাকা পয়সা, প্যাসিভ ইনকাম তোমার ভালো, ওগুলা দিয়ে তোমার চলতে হবে, তুমি করতে পারবা না কিছু। কিন্তু 1 বছর পরে গিয়ে আপনাকে কিন্তু আবার ইয়ে দিয়ে দিচ্ছে, পিয়ার দিয়ে দিচ্ছে,
হ্যাঁ, ওয়ার্ক পারমিট দিচ্ছে, পিআরও দিয়ে দিচ্ছে। তো আপনাকে একটু 1 বছর কষ্ট করতে হবে আরকি। এভাবে ওরা একটা অপশন রাখছে, এটাকে বলে এনএলবি, নন লুক্রেটিভ ভিসা বলে এটাকে, বুঝছেন? এটাতে চাইলেও আপনি এপ্লাই করতে পারেন। এক্ষেত্রে কি সিঙ্গেল ঢুকতে হবে না মানে একেবারে ফ্যামিলি নিয়ে ঢুকা যাবে? না, ফ্যামিলি নিয়ে, এটা ফ্যামিলির জন্য করা হয়েছে। এনএলবিটা ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য করা হয়েছে। এটা কিন্তু অনেকে যাচ্ছে, এটা একটা অপশন। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা, আপনি যদি খুব ভালো অ্যামাউন্ট দেখাইতে পারেন। ইনভেস্টমেন্ট ভিসা বেশি টাকা লাগে, 4 কোটি 5 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট দেখাইতে হয়, তারপরে ওখানে গিয়ে সেটেল হয়। ওটা একটু ডিফিকাল্ট। আর আপনার ডিজিটাল নোমাড একটা আছে, ওটা নিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এই আর কি, মোটামুটি আপনি আপনাকে 3টা অপশন দিই। একটা হচ্ছে আপনি বিজনেস ভিসায় যদি করতে চান করতে পারেন, আরেকটা হচ্ছে এনএলবিটা করতে পারেন আপনি। আমার কাছে মনে হয় এটাই আর কি। আর বাকিটা টুরিস্টটা কি হবে না? হ্যাঁ, টুরিস্টও করতে পারেন, টুরিস্ট অ্যাপ্লাই করতে পারেন। টুরিস্ট ভিসা আপনার যেহেতু ফ্যামিলি অ্যাসেট ভ্যালুয়েশনটা খুব ভালো, ব্যাংকে ভালো ট্রানজাকশন দেখাইতে পারবেন, আপনি টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আপনি টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলে আপনি ফ্যামিলি রেখে করেন, সিঙ্গেল করেন। ফ্যামিলি সহ করলে হয়তো আবার নাও দিতে না, পারে। ফ্যামিলি সহ না, টুরিস্টটা তো সিঙ্গেলই করতে হবে, মানে পরবর্তীতে পিআর পাইলে তখন ফ্যামিলি নিয়ে যাবো এই ধরনের ওখানে জিনিস। গিয়ে সিঙ্গেল গিয়ে আপনি 2-3টা, একটা হচ্ছে যে অ্যাজালেম করে ফেলতে পারেন, অ্যারাইগো একটা সেটা করতে পারেন, অথবা আপনি কি বলে আরো কিছু কিছু অপশন আছে, ওয়ার্ক পারমিট ভিসা যেটা বলে, কাজ পাইলে ওখানে ওয়ার্ক ভিসা করতে পারেন। আর আপনার যদি বয়স থাকে, বয়স যদি 30-35 এর মধ্যে থাকে, আপনি স্টুডেন্ট ভিসা কনভার্ট করে ফেলতে পারেন। মাস্টার্স একটা করলেন ওখানে গিয়ে, মানে স্ট্যাটাস মেনটেন করলেন আর কি, বুঝছেন? মানে অবৈধ হয়ে গেলেন না, এরকম করা যায় আর কি। তো ঠিক আছে ভাই, আপনি তাহলে ওই বাকিটা আপনি আমাকে ফোন করে, ফোন নাম্বার তো আছে, আপনি বাকিটা। আপনাদের অফিস তো এখানে, আমি আমার বাসা আপনার অফিসের ও কাছাকাছি আচ্ছা আছে, আচ্ছা, আমি তাহলে ঠিক আছে। আপনি কালকে তাহলে অফিসে আসেন, কালকে আসেন। কালকে আসলে আপনি ফোন দিয়ে ডিটেলস আপনি আরো জানতে পারবেন। ঠিক আছে? আচ্ছা মারুফ ভাই, হ্যাঁ আচ্ছা ওই আপনার যে যে দেশগুলা ভিজিট আছে, হ্যাঁ, ওই দেশগুলা কয় বছরের মধ্যে ভিজিট থাকতে হবে, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? না না, এইখানে কিন্তু ওইরকম কোনো ক্রাইটেরিয়া নেই। এখানে আপনার আচ্ছা, যে মোটামুটি আপনার 7টা, এটা আপনার কয় কয় বছর আগে ছিল এই 6-7টা দেশ ভিজিট? 6-7টা দেশ হচ্ছে আমার 16 সাল থেকে 16 সাল থেকে 25 পর্যন্ত। 16 সাল থেকে 25 পর্যন্ত, তাহলে মোটামুটি আপনার 9 বছরে এগুলা ভিজিট আছে, 6-7টা দেশ ভিজিট আছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। এটা আপনার রিসেন্ট গত 20-এর পরে কি ভিজিট আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো- 20-এর পরে ভিজিট আছে, 20-এর পরে দুবাই ভিজিট আছে, থাইল্যান্ড ভিজিট আছে। হুম, এই থাইল্যান্ড আর দুবাই ভিজিট আছে 20-এর পরে। আচ্ছা, ঠিক আছে। আপনি সাইদ ভাই, আপনি একটু প্রোফাইলটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করে আপনাকে হ্যাঁ, কোন ক্যাটাগরিতে, আপনি কি ফ্যামিলিতে অ্যাপ্লাই করবেন এনএলবি তে? ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে তো আমার কস্ট বেড়ে যাচ্ছে না, ওই আচ্ছা, জন্য আমি আমিও আপনাকে, চাচ্ছি। আপনি যদি অফিসে হ্যাঁ, আসেন আমি আপনাকে কস্ট রেডি করে দিব। টোটাল আপনার, আপনার কতজন বাচ্চা, কয়জন? আমার 2 বাচ্চা। হ্যাঁ, তাহলে ওইভাবে আপনাকে ইয়ে করে দিব আর কি। আপনি যদি খুব ফাইন্যান্সিয়ালি খুব ভালো থাকেন, তাহলে কিন্তু আপনি একদম সরাসরি ফ্যামিলি সহ চলে গেলেন এনএলবি ভিসায়। হ্যাঁ, বুঝছি না, ওইটা আমি আপনি, চাচ্ছিলাম যে মনে করেন আগে যদি আমি গিয়ে সেটেল হতে পারি, জি, মানে 1 ইয়ার পরে, 1 ইয়ার পরে তো মোটামুটি সেটেল হওয়া পসিবল। সম্ভব, হ্যাঁ সম্ভব। হ্যাঁ, আমি চাচ্ছি 1 ইয়ার পরে আমি যদি সেটেল হতে পারি, দেন আমি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে ফ্যামিলি তখন দেন নিয়ে যাব, তাই আপনি চাচ্ছিলাম আর কি। আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান, মিনিমাম 2 to 3 ইয়ার্স আপনাকে একটু মাথায় রাখতে হবে। 2 থেকে 3 বছরের পরে আপনি 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 একটু সেটেল হলে নিয়ে যেতে পারবেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, সেটাই চাচ্ছিলাম আর কি। মনে করেন আমি একদম ফর দ্য ফার্স্ট টাইম যদি আমি ফ্যামিলি সহ নিয়ে যাই, তখন হুম, আমার একটু ইনকাম ঝামেলা ওখানে হয়ে যেতে পারে। লিভিং কস্ট নিয়ে তো আমি তখন ইয়ে করতে পারবো না, ঢাকা না চাকার মধ্যে না পড়ে যাবো ভাইয়া, তখন। এখানে আপনি এনএলবি যে সুবিধাটা দিচ্ছে, ওখানে আপনাকে ওরা গভর্নমেন্ট এভাবেই দিচ্ছে। এনএলবি সুবিধাটা হচ্ছে এরকম, একটু লাইনে থাকেন। মানে আপনার এনএলবি সুবিধাটা হচ্ছে এরকম, আপনি যদি মনে করেন গভর্নমেন্ট আপনাকে 1 বছরের জন্য এখান থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, আপনার হ্যাঁ ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, এটা দেখছে, ও যাচাই বাছাই করছে, করার পর হ্যাঁ আপনাকে ও 1 বছর ওখানে নিয়ে যাচ্ছে। ও বলতেছে যে কি আপনাকে 1 বছর আপনি বাচ্চা কাচ্চা সহ এখানে থাকতে হবে, কিছু করতে পারবেন না। এখন আপনি বলতেছেন যে আমি না করলে খাবো কি, চলবো হ্যাঁ, কিভাবে? তাহলে সেটাই। এখানে আপনি, এখানে ওরা 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 যেটা বলতেছে সেটা বলতেছে যে তুমি তো 1 বছর আমাকে কমিটমেন্ট দিয়ে আসছো, 1 বছর সেটাই। তুমি কিছু করবা না, তোমার ওই হ্যাঁ ধরনের ব্যাংক স্টেটমেন্ট আছে, আর এক হ্যাঁ, বছর পর তো তোমাকে আমি পিআর দিয়ে দিচ্ছি। মানে ওরা ওদের সিস্টেমটাও সেরকম আর কি, এনএলবির সিস্টেমটা এরকম যে হুম আপনাকে এক হুম বছর কিছু করতে দিবে না,
কিন্তু 1 বছর পর আপনাকে ঠিকই পিআর দিবে, এরপর আপনি কাজ করতে পারবেন। আস্তে আস্তে সবাইকে কিন্তু এখানে টেম্পোরারি টিআরপি লেটারটা দিয়ে দিবে, সবাই কাজ করতে পারবে, ওয়াইফও কাজ করতে পারবে এগুলো। কিন্তু 1 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, এটা হচ্ছে যে মেন ইয়েটা আর কি। হ্যাঁ, 1 বছরের মধ্যে কি আমি আমার বাচ্চাদেরকে কি 1 বছর পরে ভর্তি করাতে হবে না নাকি না 1 বছর না 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 মধ্যে? না না, আপনি যাওয়ার পরে আমি সাথে যাই। সাথে ভর্তি করে দিবেন। বাচ্চার কোনো প্রবলেম নাই, যেটা নিয়ে আপনার টেনশন, মানে ফ্যামিলি যেটা নিয়ে টেনশন, হ্যাঁ বাচ্চা হ্যাঁ আপনি যে এনএলবি ভিসা যাওয়ার সাথে সাথে গভর্নমেন্টে আপনাকে ওখানে গিয়ে সিটি কর্পোরেশন অফিস থেকে আপনি ওই যে কাগজপত্র রেডি করার পরে যে আপনি এনএলবি ভিসা আসছেন, আর বাচ্চাগুলোকে কিন্তু ওই কোন কোন স্কুলে ভর্তি করবেন ওগুলো আপনাকে আপনি স্যালারি করে দিতে পারবেন। মানে এটা একটা সুযোগ আর কি, মানে আপনাকে ফ্রি, আপনার কোনো টাকা পয়সাও লাগবে না বাই দ্য তখন টাইম। আপনার মিনিমাম 70 to 80 লাখের মতো আমার 1 ইয়ারের জন্য নিয়ে যেতে হচ্ছে না? আমি আমি মনে করি 70-80 লাখ বা 90 সবকিছু মিলে ওখানে থাকা পর্যন্ত, 1 হ্যাঁ, crore। 1 crore লাগবে। হ্যাঁ, 1 crore হ্যাঁ গেলে আপনি 1 বছরের জন্য পরে এরপর আপনি ইয়ে হয়ে যাচ্ছেন, সেটেল হয়ে যাচ্ছেন। মানে এটা কিন্তু ভাই নিশ্চিত, মানে এনএলবি ভিসা যারা গেছে এই পর্যন্ত সবাই কিন্তু সেটেল। মানে এটা চান্স নাই, ন্যূনতম চান্স নেই আপনাকে যে এখান থেকে বের করে দিবে, বা আপনি, হ্যাঁ, এখানে কথা আছে, আপনি যদি কোনো ক্রাইম করেন, কথা কথা আপনি গেলেন ফ্যামিলি নিয়ে কোনো একটা ক্রাইম করলেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার ঝামেলা হবে। আপনি ওখানে হ্যাঁ হ্যাঁ থাকলেন, বা অনেকে করে কি, মানে ক্যাশে কাজ করে, আসলে ক্যাশে কাজ করা উচিত না। আপনাকে গভর্নমেন্ট সুবিধা দিচ্ছে, আপনি করবেন না, সমস্যা কি? আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি 6 মাসের মানে টেম্পোরারিটা পাওয়ার পরে, মানে হ্যাঁ অনেকে আগে আসতে পারতো না, টেম্পোরারি মনে করেন 1 বছর পর আপনাকে টিআরপিটা দিল, হ্যাঁ, টিআরপিটা দিলে আপনি টেম্পোরারি রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে আবার হ্যাঁ 6 মাস 1 বছর পর আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সিপ দিয়ে দিচ্ছে, মানে 2 থেকে 3 বছরের মধ্যে আপনি ফ্যামিলি সহ সেটেল, যেটা আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে চিন্তাই করতে পারবেন না। আপনি সেনজেনের ভাই কোনো কান্ট্রিতে চিন্তাই করতে পারবেন না আপনি 2 থেকে 3 বছরের মধ্যে সেটেল হতে পারবেন, এটা হুম, ইম্পসিবল। হুম। কিন্তু স্পেনের মতো কান্ট্রিতে আমার কেন জানি মনে হয় এটা খুবই পসিবল। এবং যেহেতু ওরা এত সুযোগ সুবিধা দিচ্ছে, আমাদের দেশ থেকেও তো ভিসা যারা যারা পাচ্ছে তারা কিন্তু ভালো ভালো প্রোফাইলটাই পাচ্ছে। সবাই কিন্তু মনে করেন উইক প্রোফাইল দিয়ে একটু ডিফিকাল্ট। উইক প্রোফাইল যদি যাদের কারো থাকে, তাহলে আমরা তাদেরকে ওই যে বিজনেস ইনভাইটেশন দিয়ে পাঠাচ্ছি আর কি। যাদের একটু উইক, তাদের দেখা যাচ্ছে যে কোনো দেশ ভিজিট নাই, বাট সিঙ্গেল অ্যাপ্লাই করতে চাচ্ছে, তখন আমরা বিজনেস ইনভাইটেশন দিয়ে পারপাস দেখায় কিন্তু ওদেরকে ঢুকাচ্ছি ওখানে স্পেনে। আচ্ছা 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 আচ্ছা। আমার মনে হয় আমার জন্য ওটা হলে ভালো হয়, কারণ এটা মনে করেন একদম 1 crore মতো আমার রিজার্ভ একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট আমার রাখতে হচ্ছে। 4 যদি জনের জন্য ফ্যামিলি লাগবে। ফ্যামিলি হুম, হ্যাঁ 4 জনের চারজনের জন্য জন্য। লাগবে। তো তাহলে লাগবে আমি যদি সিঙ্গেল এন্ট্রি করি, সিঙ্গেল এন্ট্রি করলে তো আমার 30 to সিঙ্গেল 40 এন্ট্রি। lakhs। সিঙ্গেল এন্ট্রি করলে মানে আপনার একটু ইয়ে আর কি, সমস্যা আর কি। আপনি আবার 1 বছর 2 বছর 3 বছর পরে ফ্যামিলি নিয়ে যাবেন। আপনার যদি, আপনি যদি ফাইন্যান্সিয়ালি যদি সাউন্ড হন, ভালো, যদি আপনি যদি কনফিডেন্ট থাকে না সমস্যা নাই আমি পারবো, তাহলে আপনার কাছে মনে হয় এনএলবিটাই করেন, এটা আমার সাজেশন। আর আপনি যদি বলেন যে এনএলবিটা তো একটু টাকা পয়সা বেশি লাগতেছে, তাহলে আমি হ্যাঁ একটু শর্টকাটের বইতে, শর্টকাটও কিন্তু আপনি পারবেন, কারণ আপনার ভালো ভিজিট আছে তো, 6-7টা দেশ হ্যাঁ ভিজিট আছে, আপনি বিজনেস ইনভাইটেশন দিয়ে তাহলে অ্যাপ্লাই করেন, 2-3 বছর হ্যাঁ পর ফ্যামিলি নিয়ে গেলেন, ওটাও পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই চাচ্ছিলাম আর কি। ঠিক ওটা আছে। ওটা ওটা হলে যদি আমি যাই, যদি বিজনেস ইনভিটেশনে যদি যাই, তাহলে জি, আমি কি ওখানে গিয়ে যাওয়ার পর পর অ্যাসাইলাম ক্লেম করতে পারবো? আপনি অ্যাসাইলাম করেন না, কারণ অ্যাসাইলামের পাশাপাশি অন্যটাও আছে, ওয়ার্ক পারমিট নিয়ে ফেলেন ভাই, ওয়ার্ক পারমিট নেওয়াটা খুবই ইজি। ওখানে ওয়ার্ক যাওয়ার পারমিট, পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা অন্যান্য সেনজেনের, ডেনমার্কও সম্ভব না, নেদারল্যান্ডও সম্ভব না, বড় বড় কান্ট্রি এগুলো পারবেন না আপনি, ফ্রান্সও অত ডিফিকাল্ট। কিন্তু স্পেনে এখন সুবিধা, যারা ট্যুরিস্ট ভিসা একবার ঢুকতেছে তারা ওয়ার্ক পারমিট নিয়ে ফেলতেছে, মানে ঢুকার পরও টুরিস্ট ভিসাকে কি মানে এত ইজিলি ওরা ওয়ার্ক পারমিট দিচ্ছে? হ্যাঁ, মানে ওরা দিবে না, ওরা আপনাকে হ্যাঁ কেন দিবে? আপনি আপনার নিজের ইয়ে যোগ্যতা আপনি নিয়ে নিবেন, বাট এটা ওই অপশনটা আছে ওখানে, ওয়ার্ক লয়ার দিয়ে আপনি আচ্ছা যদি বলেন যে ট্যুরিস্ট ভিসা আছে, আমি কাজ পাইছি, আমাকে তুমি এটা চেঞ্জ করে দাও, ওরা দেখবে আগে আপনি কাজটা পাইছেন কিনা, কোনো কাজ পাইছেন, আচ্ছা। কাজের পেপারটা হুম। ওয়ার্ক পারমিট নিয়ে আপনি জাস্ট লয়ার দিয়ে এটা চেঞ্জ করে নেবেন, সিম্পল। ওরা কিন্তু মানে স্ট্রিক্ট না, আপনি আসছেন ট্যুরিস্ট ভিসায়, আপনাকে কেউ বলছে কাজ করতে আপনি পারবেন না, এরকম না ব্যাপারগুলা। আচ্ছা, ওরা তারপর আপনাকে আমার দিয়ে আমার দিবে। টুরিস্ট ভিসা কি তখন কি ডাইভার্ট করবে এরা, টিআরএ হ্যাঁ, ডাইভার্ট করবে? হ্যাঁ, হ্যাঁ, ওইটা আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে। 1 বছরের ওয়ার্ক পারমিট দিবে আপনাকে। 1 বছরের ওয়ার্ক পারমিট যদি আপনি ভালো মতো করেন, এরপর আপনাকে আরো 2 বছরের দিবে। এভাবে করে 3 বছর 3.5 বছর পরে আপনি পিআর এর জন্য এপ্লাই করবেন। পিআর দিয়ে দিবে আপনাকে। মানে দিয়ে দিবে যেটা কনফার্ম। মানে আপনার কনফিউশনে টেম্পোরারি থাকতে হবে টেম্পোরারি না। রেসিডেন্ট টেম্পোরারি রেসিডেন্স টেম্পোরারিটা দিবে কার্ড। ১ম এ। একদম ১ম যখন প্রথমে। টিআরসি, টেম্পোরারি ১ম এ দিবে। এর ১ বছর ২ বছর পরে, ১ বছর পরে আবার মনে হয় টেম্পোরারি, মানে ৩ বছর পর দেয়, সরি, এই পিআরটা। মানে পিআর মানে হচ্ছে পার্মানেন্ট। আর হ্যাঁ হ্যাঁ টিআরসি পারবেন। হচ্ছে টেম্পোরারি। ১ম এ গেলে আপনাকে টেম্পোরারি। পার্মানেন্ট দিবে না। ১ম এ গেলে না আপনাকে না না টেম্পোরারি না। দিবে।
এরপর 1 বছর 1.5 বছর পরে আপনাকে পিআরটা দিবে। আপনি কনফার্ম হয়ে থাকেন, টেনশন মুক্ত থাকেন, ঢুকতে পারলে 3 বছর পর পিআর পাবেন। এটা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে আপনাকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এটা আর এখন রেশিও কেমন, ভিসা রেশিও কেমন এখন? ভিসা রেশিও 25 সালে আপনাকে একটু দেখাইলাম, আমি স্লাইডে দেখাইছিলাম। 25 সালে হ্যাঁ। আপনার 3000 অ্যাপ্লাই করছে, 2000 এর মতো আপনার অ্যাপ্রুভাল হয়েছে, প্রায় 55 থেকে 60% মতো অ্যাপ্রুভাল। হ্যাঁ, আচ্ছা, আপনার কতদিন সময় লাগছে আপনি একটু টোটাল স্লাইডে প্রসেসিং? দেখেন, স্লাইডটা একটু দেখেন যে এখানে আপনার স্পেনে দেখেন 1977 জন। আচ্ছা, আমি একটু লাইনে থাকেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা আছে? আচ্ছা, লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে আমি মুখে বলতেছি, হয়তো এটা কি মিথ্যা কিনা। আমি লিঙ্কটা আপনাকে একটু সেনজেনের যে লিঙ্কটা আছে ওখান থেকে আমি পাইছিলাম আর কি। যে লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছে। এটা অনেকে জানে না যে এই অপশনটা খুব ভালো একটা অপশন আছে। এখানে সবকিছু দেওয়া আছে লিঙ্কের মধ্যে। একটু লিঙ্কটা ওপেন করে আপনারা একটু দেখেন। আচ্ছা, প্রসেসিং পিরিয়ড কতদিন? প্রসেসিং বিজনেসের জন্য ভিসা হওয়া পর্যন্ত বিজনেসের কত আপনার প্রসেসিং ভিসা হওয়া পর্যন্ত 2 মাস, ধরেন 2.5 মাস, 2 থেকে 2.5 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কাজটা করতে 1 মাস লাগবে, আর রেজাল্টটা পেতে 1.5 মাস, 2 থেকে 2.5 মাস। আচ্ছা, আর ওখানে মোফা টোফা যা করা দরকার ওগুলো আপনারাই করে দিবেন আপনাদের কস্টিং এর ভিতর? ওগুলা না, আমি ওগুলা আপনাদের কষ্ট আমি দেখাই দিব কিভাবে করতে হবে। আপনারা যদি সাপোর্ট চান আমরা করে দিব, সমস্যা নেই। আমরা হেল্প করব। ওগুলো ঝামেলা আছে, আমরা করে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ মল ভাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কি কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? আচ্ছা, মোটামুটি আমরা তাহলে কি প্রোগ্রাম কি আজকের জন্য শেষ করে দিতে পারি? আপনারা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আপনারা যারা আছেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন। আচ্ছা মল ভাই, তাহলে আমি লিভ করছি। তাহলে আমার ঠিক আছে। বাকি কোয়ারিগুলো আমি আপনাকে বাই ফোন আপনি এবং আপনার অফিস ওকে, ভিজিট করে জেনে নিব। ঠিক আছে, জেনে নিন। ওকে ভাই, ওকে জি, ঠিক আছে। সমস্যা নেই। জি, আসসালাম। আচ্ছা, তাহলে আমরা কি লিভ নিতে পারি? ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকে মোটামুটি লিভ নিচ্ছি। আপনারা এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে পারেন।